নমস্কার। আপনারা এতদিন ধরে শুনছিলেন প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের ইতিকথা। আজকে আপনারা এই উপন্যাসের অন্তিম পর্ব শুনবেন। ব্যাম্বু ফ্ল্যাটে পৌঁছাবার সঙ্গে সঙ্গে স্টিম লঞ্চ পাওয়া গেল। লক্ষণকে নিয়ে নেমে পড়ল লাডিন আর ধানপাত। কেননা অত বড় ট্রাক মাঝারি মাপের লঞ্চে তোলা যাবে না। তবে জিপের মতো ছোট গাড়ির পক্ষে অসুবিধা নেই, লঞ্চে এগুলো ওঠানোর ব্যবস্থা আছে। জিপ শুদ্ধ শেখরনাথরা লঞ্চে উঠে পড়লেন। লক্ষণকে নিয়ে লাডিনরাও উঠল। খানিক পরেই লঞ্চ ছেড়ে দিল। উপসাগরের এই দিকটা ততটা চওড়া নয়। মিনিট 15 ভিতর চ্যাথাম জেটিতে এসে স্টিম লঞ্চ ভিড়ল। অন্য সব প্যাসেঞ্জারদের সঙ্গে শেখরনাথ বিনয়রাও নেমে পড়লেন। জিপ আছে, তাই অনেক দূরে সেলুলার জেলের কম্পাউন্ড হাসপাতালে পৌঁছতে অসুবিধা হবে না। কিন্তু চ্যাথাম থেকে থানা কম দূরে নয়। লক্ষণকে সেখানে নিয়ে যাওয়া হবে কিভাবে? লাডিন জিজ্ঞেস করল, চাচাজি, আমরা তো মুশকিলে পড়ে গেলাম। তার ইঙ্গিতটা ধরতে পেরেছিলেন শেখরনাথ। বললেন, আমি বন্দোবস্ত করে দিচ্ছি। হরগোবিন্দকে বলে দিচ্ছি, সে আমাদের হাসপাতালে নামিয়ে দিয়ে চ্যাথামে ফিরে আসবে। তারপর তোমাদের থানায় নিয়ে যাবে। ততক্ষণ ওই বদমাস খুনিটাকে নিয়ে তোমরা এখানেই অপেক্ষা করো। হরগোবিন্দ জিপ নিয়ে ফিরে আসলে তারপর থানায় গিয়ে লক্ষণের নামে কেস লিখিয়ে রাহা সাহেবের সঙ্গে দেখা করে লক্ষণ আর নবদ্বীপের ব্যাপারটা জানাবে। বলবে আমরা নবদ্বীপকে নিয়ে হাসপাতালে গেছি। ঠিক আছে চাচাজি। জিপ চ্যাথাম জেটি থেকে বেরিয়ে মিনিট 20 ভেতর সেলুলার জেলে পৌঁছে গেল। কয়েকদিন আগেই এখানে মোহনবাসী কর্মকারকে নিয়ে আসা হয়েছিল, এবার নবদ্বীপকে। শেখরনাথ জিপ থেকে নেমে বললেন, বিনয়, তুমি ওদের নিয়ে ওয়েট করো। আমি ডাক্তার চট্টরাজকে গিয়ে বলি নতুন একটা ক্রিটিক্যাল কেস নিয়ে এসেছি। দোতলায় ডাক্তার চট্টরাজকে তার চেম্বারেই পাওয়া গেল। শেখরনাথকে দেখে ডাক্তার রীতিমতন অবাক। কাকা, আপনি এখন হাসপাতালে জেফ্রি পয়েন্ট থেকে পোর্ট ব্লেয়ারে কবে এসেছেন? এই তো আজই, এইমাত্র এলাম আর সোজা তোমার কাছেই চলে এলাম। কি হয়েছে কাকা? একজন রিফিউজিকে নিয়ে এসেছি। হি ইজ ভেরি সিরিয়াসলি ইনজিওর্ড। প্রচুর রক্তপাত হয়েছে, সেন্সলেস হয়ে গেছে, এক্ষুনি ভর্তি করতে হবে। মোহনবাসী কর্মকারের মতন এটাও কি ওই জারোয়াদের ব্যাপার? না না না, অন্য কেস। অত ডিটেলে বলার সময় নেই এখন, তুমি পরে শুনো। ইমিডিয়েটলি লোকটা ট্রিটমেন্ট শুরু করতে হবে, নইলে বাঁচানো যাবে না। শেখরনাথের কণ্ঠস্বরে এমন একটা ব্যগ্রতা ছিল যাতে এই নিয়ে আর কোনো প্রশ্ন করলেন না ডাক্তার চট্টরাজ। শুধু জানতে চাইলেন, লোকটা কোথায়? এই তো নিচে জিপের ভেতর শোয়ানো আছে। স্ট্রেচার ছাড়া তো তাকে ওপরে আনা যাবে না। ও, আমি এক্ষুনি ব্যবস্থা করছি, আপনি আমার সঙ্গে আসুন। ক্ষিপ্র পায়ে বাইরে বেরিয়ে সোজা এমার্জেন্সি ডিপার্টমেন্টে চলে গেলেন ডাক্তার চট্টরাজ। সেখান থেকে স্ট্রেচার এবং 2 জন স্ট্রেচার বাহক নিয়ে হাসপাতালের সামনের খোলা জায়গায় নেমে এলেন, সঙ্গে শেখরনাথও। জিপের ভেতর সবাই রুদ্ধশ্বাসে চুপচাপ বসেছিল। নবদ্বীপের বউ আর এখন কান্নাকাটি করছে না। সকাল থেকে অবিরল আর্ত চিৎকারের পর কান্নার শক্তিটাই বুঝিবার সে হারিয়ে ফেলেছে। পরিস্থিতি এতটাই বিষাদময় যে বিনয়ের কিছুই ভালো লাগছিল না। ভিতরে ভিতরে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। একটাই প্রশ্ন ঘুরে ফিরে নানা দিক থেকে তার মাথায় ঢুকে যাচ্ছিল, নবদ্বীপ বাঁচবে তো? ডাক্তার চট্টরাজ 2 বাহককে বললেন, যে লোকটাকে শোয়ানো হয়েছে, হ্যাঁ ওই যে ওনাকে খুব সাবধানে নামিয়ে এনে স্ট্রেচারে তুলে এমার্জেন্সিতে নিয়ে যাও। দেখো ওর যেন চোট টোট আবার না লাগে। লহমায় নির্দেশ পালিত হল। শেখরনাথ নবদ্বীপের বউ ছেলেকে নেমে আসতে বললেন। ইতিমধ্যেই বাহকেরা নবদ্বীপকে স্ট্রেচারে তুলে ফেলেছে। তার মাথায় পুরু করে যে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছিল তা রক্তে ভিজে গেছে, তবে চুঁইয়ে চুঁইয়ে আর রক্ত বেরুচ্ছে না। রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে। বিনয়রা সবাই নেমে পড়েছিল। আতঙ্কগ্রস্ত বিহবল নবদ্বীপের বউ বলল, হ্যাঁ রে, কোনখানে লইয়া যাইব? ইনি হলেন হাসপাতালের সব থেকে বড় ডাক্তার। ইনি তোমার স্বামীর চিকিৎসা করবেন। ডক্টর চট্টরাজকে দেখিয়ে সদয় গলায় শেখরনাথ বললেন,
বড় কথা, আপনি কন হ্যাঁ বাঁচবো তো? বাজবার জন্যই তো এত দূরে নিয়ে এলাম। বিনয়, তুমি ওদের নিয়ে দোতলায় টানা বারান্দায় যে বেঞ্চিগুলো পাতা আছে সেখানে নিয়ে বসো, নইলে ওরা ভরসা পাবে না। আমি হরগোবিন্দকে চ্যাথামে পাঠিয়ে আসছি। আসুন, আপনারা আসুন, আমরা ওপরে গিয়ে বসি। নবদ্বীপের বউ ছেলেকে সঙ্গে করে বিনয় হাসপাতালের মেন বিল্ডিংয়ে ঢুকে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে গেল। আর শেখরনাথ জিপের ড্রাইভার হরগোবিনের কাছে গিয়ে 100 টাকার একটা নোট নিয়ে বললেন, তুমি চ্যাথাম জেটিতে গিয়ে লাডিন আর ধনপদকে আর লক্ষণকে তুলে দেবে। ওরা থানায় যাবে, সেখানে গিয়ে কি করতে হবে ওরা জানে। আর ওখানকার কাজ শেষ হলে তুমি তোমাদের রাহা সাহেবের কাছে গিয়ে বলবে আমরা হাসপাতালে আছি, তিনি যেন সেখানে একবার আসেন। আর হ্যাঁ, যে টাকাটা দিলাম তোমরা কিছু একটা খেয়ে নিও। রিফিউজিদের জন্য এভারডিন মার্কেটে যে বাড়িগুলো আছে রাত্রিরে সেখানেই থাকবে। ওখানকার অফিসারের নাম হলো সুরেশ দত্ত। তাকে বলবে রাহা সাহেব তোমাদের ওখানে থাকতে বলেছেন, ঠিক আছে? আচ্ছা চাচি, লেকিন কি কাল সুবে আমরা কি করব? এই দিকটা ভেবে দেখেননি শেখরনাথ। 3 জন, বিশেষ করে লাডিন আর ধনপদ পোর্ট ব্লেয়ারে থেকে গেলে জেফ্রি পয়েন্ট সেটেলমেন্টের কাজকর্মে খুবই অসুবিধা হবে। সুভাষ মজুমদার ওখানকার জঙ্গলে ঘুরে আসার পর জারোয়ারা আপাতত চুপচাপ আছে ঠিকই, কিন্তু আবার যে খেপে গিয়ে উদ্বাস্তুদের ওপর হামলা চালাবে না জোর দিয়ে তা বলা যায় না। জারোয়ারা ছাড়া উদ্বাস্তুদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ তো লেগেই আছে। কলোনাইজেশন অ্যাসিস্ট্যান্ট পরিতোষ বণিক ঠান্ডা নিরীহ ধরনের মানুষ, একটু এদিক ওদিক হলেই সে ভীষণ ঘাবড়ে যায়, একেবারে দিশেহারা হয়ে পড়ে। ছোটোখাটো কোনো হুজ্জত হলে ঠিক আছে, কিন্তু বড় রকমের কিছু ঘটলে তার পক্ষে সামাল দেওয়া মুশকিল। লাডিন আর ধনপতেরা কড়া ধাতের, প্রচণ্ড সাহস এদের। যে কোনো কঠিন সমস্যা দেখা দিলে তারা রুখে দাঁড়াতে পারে। ওদের তো পোর্ট ব্লেয়ারে বসে থাকলে চলবে না, সারাক্ষণ জেফ্রি পয়েন্টে থাকাটা খুবই জরুরি। শেখরনাথ বললেন, কাল সকালে উঠে তোমরা জিপ নিয়ে সেটেলমেন্টেই ফিরে যাবে। মনে হচ্ছে আমার ফিরতে কদিন দেরি হবে। এখন যাও। জি চাচাজি, নমস্তে। হরগোবিন্দ জিপে উঠে স্টার্ট দিল, আর শেখরনাথ হাসপাতালের মেন বিল্ডিংয়ে ঢুকে দোতলায় যেখানে নবদ্বীপের বউ ছেলেকে নিয়ে বিনয় বসে আছে সোজা সেখানে চলে এলেন। কাছাকাছি একটা ফাঁকা বেঞ্চিতে বসতে বসতে হঠাৎ তার কী খেয়াল হতেই ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লেন। আরে, সেই সকাল থেকে যা কাণ্ড চলছে তাতে তোমাদের কারোর পেটে তো এক ফোঁটা জলও পড়েনি। ওই যা, হরগোবিন্দকে ছেড়ে দিলাম, ডাক্তার চট্টরাজ নবদ্বীপকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। তাকে বলে যে হাসপাতালের একটা গাড়ির ব্যবস্থা করে এভারডিন মার্কেট থেকে খাবার টাবার নিয়ে আসবো, তারও তো এখন উপায় নেই। কী যে করি। নবদ্বীপের বউ ছেলের কান্নাকাটি থেমে গিয়েছিল অনেক আগেই। তারা শুকনো শীর্ণ মুখে অনন্ত দুশ্চিন্তা নিয়ে বসে আছে। নবদ্বীপের বউ ধরা ধরা গলায় বলল, বড় কথা, ক্ষুধা তেষ্টার কথা ভাবি না, মানুষটার কি হয় না যায় না, মুখে কিছু তুলুম না। হ্যাঁ, যদিন পেটতে মেতে আর না থাকে, জন্মের শোধ আমাকে ক্ষুধা টুধা ঘুষল। গ্রাম্য নিরক্ষরী নারীটির তার স্বামীর জন্য কি নিদারুণ উৎকণ্ঠা তা বুঝতে পারছিলেন শেখরনাথ। তার মাথায় একখানা হাত রেখে অফুরান সহানুভূতি সুরে বললেন, ঠিক আছে, এখন তোমাদের খেতে হবে না। তোমার নাম কি মা? উলুপি। তা তুমি ভগবানে বিশ্বাস করো? এই আন্ধারমান দ্বীপি, আপনিই তো আমাগো ভগবান। আপনি কন, হ্যাঁ পরাণে বাঁচব কি না, কন না। কদিন আর তাকে দেখছে এই উদ্বাস্তু রমণী, তবু তার ওপর কি অসীম আস্থা মেয়েটার, কত বিশ্বাস। শুধু উলুপেই নয়, জেফ্রি পয়েন্টের সব উদ্বাস্তুরই শেখরনাথের ওপর সীমা পরিসীমাহীন নির্ভরতা। তিনি কিছুক্ষণ অভিভূত হয়ে চুপ করে থাকেন, তারপর বললেন, আমি তো কেউই নই মা, সামান্য একজন মানুষ। 2 জন নবদ্বীপকে বাঁচাতে পারেন, আমার বিশ্বাস বাঁচাবেনও। আকাশের দিকে আঙুল তুলে দেখালেন, ওখানে যিনি আছেন তিনি, আর যে ডাক্তারবাবু নবদ্বীপের
চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তেনারা তো আছেই, আপনি একবার মুখ ফুইটা কন, তাইলেই আমার শান্তি। কন না কর্তা। সে মাথা ঝাঁকাতে থাকে। এতটা আস্থা মোহনবাসীর বউ জ্যোৎস্নারও ছিল না। শেখরনাথ এবার হক চকিয়ে গেলেন। নবদ্বীপের মাথার আঘাত কতটা গুরুতর তা একমাত্র বলতে পারেন ডাক্তার চট্টরাজি। মিথ্যা আশ্বাস কখনো কাউকে দেন না শেখরনাথ, কিন্তু ব্যাকুল মেয়েটার দিকে তাকিয়ে বুকের ভিতরটা তোলপাড় হয়ে গেল তার। নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, বাঁচবে, বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে। শীর্ণ শুষ্ক মুখমণ্ডলে আলো ফুটল উলুপির। এদিকে আশ্বাসটি দেওয়ার পরই চমকে উঠেছেন শেখরনাথ। বলে তো ফেলেছেন, এখন তো আর তা ফেরানো যাবে না। কিন্তু নবদ্বীপ যদি না বাঁচে, উলুপির দিকে মুখ তুলে ইহজন্মে আর কখনো কি তাকাতে পারবেন? মেয়েটি তাকে ভগবান বলেছে, নিজেকে তিনি তাই ভেবে নিলেন। ভগবান হওয়ার এতই স্পৃহা তার? মনে মনে নিজেকে হাজারবার ধিক্কার দিলেন। অন্যায়, ঘোর অন্যায় হয়ে গেছে। ঈশ্বর আদৌ আছেন কি না এই নিয়ে কখনো মাথা ঘামাননি শেখরনাথ। তার ঈশ্বর হল দেশ, তার ঈশ্বর সত্য, আদর্শ, শুদ্ধ জীবনযাপন। নবদ্বীপ বাঁচবে কি বাঁচবে না তার জানা নেই। জীবন মৃত্যুর মাঝামাঝি জায়গায় তার প্রাণটা ঝুলছে। তবু কিনা একটা অর্ধ সত্য উচ্চারণ করে বসেছেন। ঈশ্বর নামে কোনো অলৌকিক এতকাল শেখরনাথের ত্রিসীমানায় ছিল না। আজ মনে মনে তার কাছে প্রার্থনা জানাতে লাগলেন, আমার মুখ রেখো, উলুপিকে যা বলেছি তা যেন সত্যি হয়। অনেকক্ষণ নীরবতা। তারপর শেখরনাথ বিনয়ের দিকে তাকালেন, নতুন ভারতের জন্য খবর জোগাড় করতে এসেছো? দেখো, তোমার ওপর দিয়ে বারবার কি ঝড় বয়ে যাচ্ছে। সেবার মোহনবাসী, এবার নবদ্বীপ। সকাল থেকে তোমারও পেটে একটা দানাও পড়েনি। বড্ড খারাপ লাগছে আমার। আপনিও তো কিছু খাননি কাকা। এইসবে আমার অভ্যেস আছে। তোমাকে তো বলেছি, সেলুলার জেলে কয়েদ খাটার সময় পান থেকে চুন খসলে কতদিন আমাদের খানা বন্ধ হয়ে থাকতো। সারাদিন না খেয়ে থাকতাম। ঠিক আছে, বিশুকে তো খবর পাঠিয়েছি, সে নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। ওর বাংলোয় গিয়ে একেবারে রাত্রিরে খাওয়া যাবে। দিনটা প্রায় ফুরিয়ে এসেছে। সূর্য পশ্চিম দিকে মাউন্ট হ্যারিয়েটের আড়ালে নেমে গেছে। দিনের যে শেষ রোদটুকু এখনও রয়েছে, কিছুক্ষণের মধ্যে তা আর থাকবে না। লাটাইতে সুতো গুটোনোর মতো অদৃশ্য কোনো জাদুকর এক টানে সেটা টেনে নেবে। নবদ্বীপকে ভর্তি করার পর 2 ঘন্টার মতো কেটে গেছে। দোতলার টানা প্যাসেজে বিনয়রা বসেই আছে। অন্যমনস্কর মতন এলোমেলো 2-4টে কথা বলছে যে তা নয়। আপাতত বলার মতন তেমন কিছু নেইও। বেশিরভাগ সময়টাই তারা চুপ। প্রায় ঘন্টা 2 এইভাবে কাটানোর পর সন্ধে যখন নামবে সেই সময় ডাক্তার চট্টরাজ তেতলা থেকে বিনয়দের কাছে এগিয়ে এলেন। চুল উস্কো খুস্কো, সাদা ধবধবে পোশাক এলোমেলো, তবে চোখে মুখে প্রশান্তি। তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছিল। শেখরনাথ জিজ্ঞেস করলেন, কি হলো? কাকা, যে আনকনশিয়াস ইনজিওর্ড লোকটিকে জেফ্রি পয়েন্ট থেকে নিয়ে এসেছেন তার নাম কি? নবদ্বীপ কুণ্ডু। আচ্ছা, এরা কি নবদ্বীপের স্ত্রী, ছেলে মেয়ে? হ্যাঁ হ্যাঁ, কেন বলো তো? ওদের নিয়ে একবার আমার চেম্বারে আসুন, দরকার আছে। ডাক্তারের চেম্বারে গেলে তিনি সবাইকে বসতে বলে নিজের চেয়ারটিতে বসলেন। বিনয় আর শেখরনাথও বসে পড়লেন। তবে উলুপি আর ছেলেটি রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল। দুজনে ঘন ঘন ঢোক গিলছে, কিন্তু নবদ্বীপ এখন কী অবস্থায় আছে জিজ্ঞেস করতে সাহস হচ্ছে না। শেখরনাথ আর বিনয়েরও উদ্বেগ আর দুর্ভাবনা বাড়ছিল। ডাক্তার চট্টরাজ সবার মনোভাব বুঝতে পারছিলেন। বললেন, আপনাদের ভয় নেই, নবদ্বীপ বেঁচে যাবে। আমার ধারণা 1.5-2 ঘন্টার মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। আপনাদের, বিশেষ করে নবদ্বীপের কনসেন্ট নেবার প্রশ্নই ছিল না। এমার্জেন্সি অপারেশন করতে হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ সাকসেসফুল। তবে অনেকটা রক্ত বেরিয়েছে, তাই ব্লাড দিতে হচ্ছে। কাকা, এই রক্ত আর অন্য সব মেডিসিনের দামটা কিন্তু দিতে হবে।
শেখরনাথের মাথায় পাষাণ ভাঁড়ের মতন যে দুর্ভাবনাটা চেপে বসেছিল সেটা লহমায় উধাও। সেই সকাল থেকে সারা দিন যে ঝড় বয়ে যাচ্ছিল তাতে মনে হয়েছে সমস্ত স্নায়ুমণ্ডলী ছিঁড়ে খুঁড়ে ছত্রখান হয়ে যাবে। চাপ কেটে যাওয়ায় এখন রীতিমতন হালকা লাগছে। উলুপির দিকে তাকিয়ে বললেন, শুনলে তো ডাক্তারবাবু কি বললেন? আর ভয় নেই। বড় কর্তা, কইছিলাম না আপনি আমাকে ভগবান। আপনারা ডাক্তার কর্তার কদয়ায় মানুষটারে আমি ফিরে পাইলাম। এই সুখবরটা তো প্যাসেজেই দিতে পারতে। সেই জন্য চেম্বারে ডেকে আনতে হলো। শেখরনাথের চোখ এবার ডাক্তার চট্টরাজের দিকে ঘুরে গেল। না কাকা, এটা তো আছেই, আর একটা জরুরি বিষয় হয়েছে। কি? নবদ্বীপের এত বড় হেড ইনজুরি হলো কি করে? জারোয়াদের কথা জিজ্ঞেস করেছিলাম, আপনি বললেন পরে জানাবেন। এটাও কি মোহনবাসীর মতন জারোয়ারাই ঘটিয়েছে? না না, এটা জারোয়াদের কাণ্ড নয়। তবে? বিশদভাবে জানিয়ে দিলেন শেখরনাথ। কপালে ভাঁজ পড়ল ডাক্তার চট্টরাজের। খুবই চিন্তার বিষয়। এটা কিন্তু একটা ক্রিমিনাল কেস, পুলিশকে এক্ষুনি জানাতে হবে। মস্ত টেবিলের এক কোণে টেলিফোন রয়েছে। আঙুল ঘুরিয়ে ডায়াল করে নবদ্বীপের ব্যাপারটা জানিয়ে বললেন, মিস্টার পান্ডে, একটা ডায়েরি করতে হবে। ও, আপনি নিজেই আসছেন? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা আছে। মিনিট 15 ভেতর পৌঁছে যাবেন। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আসুন। কথা শেষ করে ফোনটা জায়গা মতো নামিয়ে রাখলেন। ফের তার চোখ শেখরনাথের দিকে। নবদ্বীপের স্ত্রী এবং ছেলে সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী। তাছাড়া ওদের স্বামী আর বাবাকে এমন নিষ্ঠুরভাবে মারা হয়েছে, ডায়েরিটা ওদেরকেই করতে হবে। উলুপি দাঁড়িয়েই ছিল। ডাক্তার চট্টরাজ তাদের বললেন, তোমাদের দুশ্চিন্তা তো কেটেছে, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? পায়ে ঝিঁঝি ধরে যাবে যে। এবার বসো। অনেক বলা সত্ত্বেও উলুপিদের চেয়ারে বসানো গেল না। তারা মেঝেতে বসল। হঠাৎ কিছু খেয়াল হওয়ায় শেখরনাথ বললেন, আচ্ছা ডাক্তার, নবদ্বীপকে কি আজ একবার দেখা যায়? না কাকা, আজকে দিনটা থাক, কাল ওদের এনে দেখে যাবেন। ঠিক আছে। কতদিন নবদ্বীপকে হাসপাতালে থাকতে হবে? আশা করি 5-6 দিন পরেই ওকে রিলিজ করে দিতে পারবো। খুব সম্ভব নতুন কোনো কমপ্লিকেশন হবে না। পোর্ট ব্লেয়ার থানার দারোগা মধুকর পাণ্ডে এবং একজন রাইটার জমাদার যার নাম সুরেশ নিয়োগী ডাক্তার চট্টরাজের চেম্বারে এসে ঢুকলেন। মধুকর পাণ্ডের বয়স 50-এর আশেপাশে, 6 ফিটের কাছাকাছি উচ্চতা, মজবুত পেটানো স্বাস্থ্য, চুল চামড়া ঘেঁষে ছোট ছোট করে কাটা, শক্ত চোয়াল, পুরু ঠোঁট, তামাটে রং, নাকের তলায় চাঁড়া দেওয়া গোঁফ, গায়ে পুলিশের উর্দি, পায়ে ভারী বুট। মধুকর খাস বেনারসের লোক। সুরেশ পশ্চিমবাংলার হুগলি জেলার। দুজনেই পুলিশে চাকরি নিয়ে পোর্ট ব্লেয়ারে এসেছেন। মধুকর বললেন, নমস্তে ডক্টর চট্টরাজ, আপনার তলব পেয়ে দেখুন ঠিক 15 মিনিটের ভিতর চলে এসেছি। পরক্ষণেই তার চোখ এসে পড়ল শেখরনাথের ওপর। সসম্ভ্রমে মাথাটা অনেকখানি ঝুঁকিয়ে দিলেন। আরে নমস্তে চাচাজি, আপনি হাসপাতালে আছেন ডক্টর চট্টরাজ তো ফোন করে অনেক আগেই জেনেছি। তা রিফিউজি রিহ্যাবিলিটেশনের 2 জন এমপ্লয়ি জেফরি পয়েন্ট থেকে ও লক্ষ্মণ ভক্ত নামে একজন রিফিউজিকে নিয়ে এসেছে। বলেছে আপনি নাকি তাদের আমার কাছে পাঠিয়েছেন। তা লক্ষ্মণ নবদ্বীপ কুণ্ডু নামে এক রিফিউজিকে এমন মার মেরেছে যে হয়তো বাঁচবে না। তাকে নিয়ে আপনি হাসপাতালে এসেছেন। তা লক্ষ্মণকে তো আমি লোকাপে আপাতত ভরে রেখেছি। ডিটেলে পুরা ঘটনা আমাদের জানা দরকার। নমস্কার প্রতি নমস্কারের পর্ব শেষ হলে ডক্টর চট্টরাজ মধুকরদের বসতে বললেন। টেবিলের এই ধারে 6টা ফাঁকা চেয়ার রয়েছে। সুরেশকে নিয়ে মধুকর বসে পড়লেন। বিনয়ের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া হলো। মধুকর বললেন, সমস্ত কেসটা এবার শোনা যাক। সুরেশ, তোমার কাগজপত্র কলম টলম বের করো। সুরেশ নিয়োগী একটা চামড়ার ব্যাগ নিয়ে এসেছিল। সেটার ভেতর থেকে কাগজ এবং পেন বের করে টেবিলের ওপর রেখে প্রস্তুত হয়ে রইল। মেঝেতে বসে থাকা উলুপি তার ছেলের দিকে আঙুল বাড়িয়ে দিলেন শেখরনাথ। এই যে, ওরাই হলো নবদ্বীপের বউ আর ছেলে। ওরা তোমাকে ডিটেলে সবটা বলতে পারবে। কারণ ঘটনাটা যখন ঘটে তখন আমি আর বিনয়
প্লেস অফ অকারেন্সে ছিলাম না, ছিলাম বেশ খানিকটা দূরে। হইচই শুনে আমরা ছুটে যাই। যা শুনেছি সেটা বলতে গেলে কিছু কিছু বাদ যেতে পারে, কিছু ভুল হওয়ারও সম্ভাবনা থাকবে। নবদ্বীপের স্ত্রী আর ছেলে তার সঙ্গেই ছিল, ওরাই ঠিক ব্যাপারটা তোমাকে বলতে পারবে। উলুপি, এই তুমি দারোগা বাবুকে সবটা খুলে বলো, সব বলবে, কিচ্ছু বাদ দেবে না। উলুপি গুছিয়ে বলতে পারে। সকালবেলার মর্মান্তিক ঘটনার অনুপুঙ্খ বিবরণ দিয়ে গেল সে। মধুকর পাণ্ডের চোখের ইঙ্গিতে সুরেশ লিখে যেতে লাগল। মিনিট দশেকের ভিতর উলুপির বলা শেষ হলে সুরেশের লেখাও শেষ হলো। মধুকর পাণ্ডে সুরেশকে বললেন, এবার আস্তে আস্তে বাংলায় তর্জমা করে নবদ্বীপ কুণ্ডুর বিবিকে শুনিয়ে দাও। সুরেশ ইংরেজিতে উলুপির বয়ান লিখে নিয়েছিল, সেটা বাংলা করে শুনিয়ে দিল। মধুকর উলুপিকে জিজ্ঞেস করলেন, কি ঠিক আছে তো? হ্যাঁ বড় বাবুরা, ঠিক আছে। লক্ষ্মণকে তো ছাড়া হবে না, 1-2 দিনের ভিতর তাকে আদালতে তোলা হবে। তা তুমি নিশ্চয়ই চাও যে লক্ষ্মণের সাজা হোক? নির্যাস চাই। ওই ঢ্যাকরা রাক্ষসটারে আপনারা ফাঁসিতে ঝুলাইয়া দেন দারোগা কর্তা। রোনে কি জরুরত নেই হ্যায়, তুমি যা বললে তা তোমাকে শোনানো হয়েছে। এবার জিজ্ঞেস করছি, ঠিক লেখা হয়েছে তো? হ, ঠিক আছে। নিজের নাম সই করতে পারো? লেখাপড়া তো শিখি নাই। তাহলে আঙুলের টিপছাপ দিতে হবে। সুরেশ, তুমি ওটা নিয়ে নাও। সুরেশ নিয়োগী ইঙ্ক প্যাড নিয়ে এসেছিল। উলুপির মুখ থেকে শুনে যে বয়ানটা লেখা হয়েছিল তার তলায় ডান হাতের বুড়ো আঙুলে কালি লাগিয়ে উলুপির টিপছাপ নেওয়া হলো। তারপর শেখরনাথ এবং বিনয়কে অনুরোধ করতে তারা সাক্ষী হিসেবে সই করলেন। একজন নিরক্ষর মেয়ে মানুষকে যে জোর করে বা ভুলিয়ে ভালিয়ে বয়ানের তলায় টিপছাপ নেওয়া হয়নি, তার তো একটা সাক্ষী থাকা দরকার। পরে যাতে অভিযোগকারী তা অস্বীকার করতে না পারে, তাই পুলিশকে আঁটঘাঁট বেঁধে পাকা কাজ করতে হয়। মধুকর পাণ্ডে বললেন, আজ আমরা উঠি। নমস্তে চাচাজি, নমস্তে ডক্টর চট্টরাজ, নমস্তে বিনয় বাবু। এখানকার কাজ শেষ হয়ে গেছে, বসে থাকার প্রয়োজন নেই। সুরেশকে নিয়ে মধুকর পাণ্ডে চলে গেলেন। উলুপিয়া তার ছেলেকে বাইরের প্যাসেজে নিয়ে বসতে যাচ্ছিলেন শেখরনাথ। সেই সময় বিশ্বজিৎ রাহা ব্যস্ত পায়ে ডক্টর চট্টরাজের চেম্বারে এসে ঢুকলেন। একটা ফাঁকা চেয়ারে বসতে বসতে শেখরনাথকে বললেন, এই জেফরি পয়েন্টে এসব কি হচ্ছে বলো তো? সেদিন জারোয়ারা মোহনবাসীকে তীর মেরে জখম করেছিল, সেটা না হয় বোঝা গেল। এই আদিবাসীরা চায় না বাইরের লোকজন তাদের জঙ্গল টঙ্গল কেটে সেটেলমেন্ট বানায়, কিন্তু তাই বলে রিফিউজিরা যদি নিজেদের মধ্যেই মারদাঙ্গা শুরু করে। ড্রাইভার হরগোবিনের মুখে আমি সবটা শুনেছি। জমির বাউন্ডারিতে খুঁটি পুঁতে পুঁতে সীমানা ঠিক করে দেওয়া হয়েছে, আর লক্ষণ ভক্ত নাকি খুঁটি তুলে নবদ্বীপের জমি এলাকা দখল করে নিয়েছে। কোথায় মিলেমিশে থাকবে এরা তা নয়, জমি পেয়েই বজ্জাতি। আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। ঠিক কোন কারণে বিশ্বজিতের দুর্ভাবনা অনুমান করতে না পেরে তার দিকে তাকালেন শেখরনাথ। বিশ্বজিৎ তার মনোভাব আঁচ করে নিয়ে বললেন, কাকা, এটা কিন্তু সূত্রপাত। এইরকম জমি দখলের ঘটনা কিন্তু আরও বাড়বে বলেই আমার মনে হয়। দেশ থেকে উৎখাত হয়ে এসে কত কষ্ট পেয়েছে লোকগুলো, কিন্তু জমি পেয়েই তাদের কুঁচুটেপনা আর শয়তানি শুরু হয়ে গেছে। ইমিডিয়েটলি এসব বন্ধ করতে হবে। শেখরনাথ বললেন, দরকার তো বটেই, নইলে জমি নিয়ে এবার খুনোখুনি করে ওরা মরবে। পরিতোষ বণিক ভালো লোক, কিন্তু বড়ই মিনমিনে আর নরম ধরনের। ওর পক্ষে কড়া স্টেপ নেওয়া অসম্ভব। কাকা, আপনি তো এখন জেফরি পয়েন্টেই থাকছেন, আপনাকে মেনলি ব্যাপারটা ট্যাকেল করতে হবে। একটু চুপ করে রইলেন শেখরনাথ। কিছু ভেবে নিয়ে বললেন, দেখ, আমি তো বাইরের লোক, গভর্নমেন্টের কোনো পোস্ট হোল্ড করি না। লোকে আমাকে ভালোবাসে, সম্মান দেয়, তাই যা বলি সবাই মেনে নিচ্ছে। কিন্তু হঠাৎ কেউ ফস করে বলে বসতে পারে, আপনি কেন মাতব্বরি করছেন মশাই? আপনি তো গভর্নমেন্টের কেউ নন। আপনার কথা কেন শুনবো? আপনার ফোপর দালালি মানব না। তখন আমি কি জবাব দেব বলতো? স্বাধীনতার পর থেকে এই আইল্যান্ডে কেউ কখনো আপনার মুখের ওপর একটা কথা বলতে সাহস করেছে কাকা? রিফিউজিদের এত বড় বুকের পটা কোনোদিন হবে না। শোন, আমার একটা কথা শোন।
আমি জেফ্রি পয়েন্টে বেশ কিছুদিন থাকছি, সেটেলমেন্টটা যাতে ভালোভাবে তৈরি হয় সেটাও দেখব, কিন্তু লক্ষণের মতো পাঁচই বজ্জাতদের টিট করতে চেষ্টাও করব। কিন্তু তুই হলি রিহ্যাবিলিটেশনের একজন বড় কর্তা, তোর ওই সেটেলমেন্টে গিয়ে শাসানি দেওয়া উচিত। কোনো রকম শয়তানি যে বরদাস্ত করা হবে না সেটা তো আমি বুঝিয়েছি, কিন্তু তুই যদি বলিস তার গুরুত্ব আরও বাড়বে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওখানে গিয়ে কিছুদিন থাকবো। বলেই ডক্টর চট্টরাজের দিকে তাকালেন বিশ্বজিৎ। নবদ্বীপ কুণ্ডুর শরীরের হাল এখন কতটা ক্রিটিক্যাল? ডাক্তার জানালেন ক্রাইসিস কেটে গেছে, নবদ্বীপ চোটটা সামলেও নিয়েছে, আর কোনো সমস্যা নেই। বিশ্বজিৎ সামান্য হাসলেন। রিফিউজিরা আন্দামানে আসতে শুরু করেছে, নিজেদের মধ্যেই যদি এরকম ঝগড়াঝাটি মারপিট করে তাহলে তো আরও অনেক ক্রিটিক্যাল কেস নিয়ে আপনাদের হাসপাতালে আসতে হবে। ডক্টর চট্টরাজও হাসলেন। শেখরনাথ বিশ্বজিৎকে বললেন, বিশু শোন, আমরা সেই সকালবেলায় জেফ্রি পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি। এই নবদ্বীপের বউ আর ছেলে বাসি রুটি আর গুড় খেয়ে মাঠের কাজে নেমেছিল, তারপর থেকে আর কিচ্ছু খাওয়া হয়নি। বিনয় আর আমার পেটেও এক ফোঁটা জল পড়েনি। আমাদের সবার একটু খাওয়ার ব্যবস্থা করা দরকার। ইস, আগে জানতে পারলে আমি তো খাবার দাবার নিয়ে আসতাম। তা নবদ্বীপের তো এখন ক্রাইসিস নেই, চলুন আমার বাংলোতেই যাওয়া যাক। বিশু, একটা কথা বলছিলাম, এর আগে মোহনবাসীদের তোর ওখানে বেশ কয়েকদিন রেখেছিলাম, তা বারবার তুই আর কত হুজ্জুতি করবি? এবার ডিন মার্কেটের পাশে রিফিউজিদের ট্রানজিট সেন্টারে কি নবদ্বীপের বউ আর ছেলেকে রাখার ব্যবস্থা করবি? না না, হুজ্জুত আবার কিসের? আমার বাংলোয় 3-4টে ঘর তো খালিই পড়ে থাকে। আর তাছাড়া নবদ্বীপের বউ আর ছেলের ওপর দিয়ে সারাদিন যা ঝড় বয়ে গেছে, ট্রানজিট সেন্টারে পাঠালে ওরা দিশেহারা হয়ে পড়বে। আমাদের কাছেই দুজনকে রাখা দরকার। ডাক্তার চট্টরাজ, নবদ্বীপকে কতদিন হাসপাতালে থাকতে হবে? আপনি আসার আগে কাকাকে তো আমি জানিয়ে দিয়েছি, ম্যাক্সিমাম 4 থেকে 5 দিন, তারপরে ডিসচার্জ করে দেওয়া হবে। ও, এখন তাহলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আসুন। সন্ধ্যের একটু পরেই বিশ্বজিৎ রাহার গাড়িতে সবাই তার বাংলোয় পৌঁছে গেলেন। উলুপি আর তার ছেলে সেই সকাল থেকে একটানা কেঁদেছে, তারপর পেটে প্রায় কিছুই পড়েনি। বিনয় আর শেখরনাথেরও একই হাল, সবাই প্রায় ধুঁকছিল। বিশ্বজিৎ তার 3 কাজের লোককে তাড়া দিয়ে তাড়াতাড়ি গরম জল করে দিতে বললেন। রান্নার লোক ভুবনকে বললেন, এক্ষুনি রান্না বসিয়ে দাও। স্নান খাওয়া দাওয়া সারতে সারতে বেশ রাত হলো। এই বাংলোয় এলে শেখরনাথ আর বিনয়ের জন্য যে দুটো ঘরের ব্যবস্থা আছে সেখানেই বিছানা পেতে দেওয়া হলো। মোহনবাসীর বউ ছেলে মেয়েদের জন্য যে ঘরটা ছেড়ে দেওয়া হয়েছিল সেখানেই বিছানা পেতে উলুপিয়া তার ছেলেকে পাঠানো হলো। যে কদিন ওরা পোর্ট ব্লেয়ারে আছে ওখানেই থাকবে। সারা দিন এত উৎকণ্ঠা আর কান্নাকাটিতে কেটেছে তাদের যে কাহিল হয়ে পড়েছে, বসে থাকতে পারছিল না, তারা শুয়ে পড়েছে। কিন্তু ক্লান্তি নেই শেখরনাথের, ধকল তো তার ওপর দিয়েও কম যায়নি। কিন্তু এখন তাকে দেখে কে বলবে 60-এর কাছাকাছি বয়স, এই বয়সেও শরীর আর মনের কি জোর। এখন হলঘরের মতো প্রশস্ত ড্রয়িং রুমে বসে 3 জনে কথা বলছিলেন, বিশ্বজিৎ, শেখরনাথ এবং বিনয়। বিনয়ের ক্লান্তি কিন্তু কাটেনি, পেটে ভাত পড়তেই তার 2 চোখ জুড়ে আসছিল। প্রায় বৃদ্ধ শেখরনাথ যখন তার ধারে কাছে ঘুমকে ঘেঁষতে দিচ্ছেন না, তখন বিনয়ের পক্ষে ঘরে গিয়ে শুয়ে পড়াটা দৃষ্টিকটু তো বটেই, অশোভন। বিনয় অতি কষ্টে চোখ মেলে রাখতে চাইছিল। বিশ্বজিৎ বলছিলেন, কাকা তখন হাসপাতালে আমাকে জেফ্রি পয়েন্টে গিয়ে কিছুদিন থেকে আসার কথা বলছিলেন। আমিও রাজি হয়েছিলাম, কিন্তু ভেবে দেখলাম এখন অন্তত 15-20 দিন আমার তো ওখানে যাওয়া সম্ভব হবে না। কেন? আমার কোর্টে বেশ কতগুলো জরুরি কেস রয়েছে, পর পর ডেট দিয়েছি। তাছাড়া শুধুমাত্র মিডল আন্দামানের জন্যই মাস 2 বাদে কলকাতা থেকে আরও 100 ডিপি ফ্যামিলি আসবে। তাদের রিহ্যাবিলিটেশনের জন্য জঙ্গল কেটে অনেকটা জমি বের করা হয়েছে। সেই ব্যাপারেও চিফ কমিশনারের সঙ্গে আমাদের মতন কয়েকজন অফিসারের আর্জেন্ট কনফারেন্স আছে। 12-14 দিন তো আমাকে পোর্ট ব্লেয়ারে ভীষণ ব্যস্ত থাকতে হবে। আবার খবর পাচ্ছি যে কলকাতায় বামপন্থী দলগুলোর আন্দোলন আরও মারাত্মক হয়ে উঠেছে। যদি উদ্বাস্তুরা আসতে না পারে, এখানকার অ্যাডমিনিস্ট্রেশন মোপলাদের ওখানে বসিয়ে দেবার কথা ভাবছে।
সাউথ আন্দামানে মোপলাদের বসাতে হয়তো পারবে না, কিন্তু মিডল আন্দামানটা ভিতরে ভিতরে টার্গেট করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের লেফট পার্টিগুলোর ভাবা উচিত যে বাঙালি উদ্বাস্তুদের জন্য এত বড় সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে? বাঙালি উদ্বাস্তুদের স্বার্থের কথা নেতাদের ভাবা উচিত, ঠিকই বলেছিস। সে যাক, জেফরি পয়েন্টে নিত্য নতুন যে উৎপাত আরম্ভ হয়েছে তা বন্ধ করা দরকার। তুই যেতে না পারলে আমি তো যাবই। আপনি এক কাজ করুন, কাল সকালেই বিনয়বাবুকে নিয়ে চলে যান। এর মধ্যে জেফরি পয়েন্টে অন্য কোনো ফ্যাসাদ ঘটেছে কিনা কে জানে। আপনি ওখানে থাকলে সামলাতে পারবেন। ঠিক আছে, আমি যাব, তবে কাল নয়, পরশু। কালকের দিনটা নবদ্বীপকে দুবেলা হাসপাতালে গিয়ে দেখব। আসলে কি বলতো, আমি থাকলে ওর বউ আর ছেলে অনেকটা ভরসা পাবে। ঠিক আছে, তাহলে তাই হবে। কিন্তু আমি চলে গেলে নবদ্বীপকে দেখাশোনার কি হবে? সে ব্যবস্থা আমি করব, আপনি চিন্তা করবেন না, কোনো রকম ত্রুটি হবে না। পুরোপুরি সুস্থ হলে তারপর আমি ওদের জেফরি পয়েন্টে পাঠাবো। তোরা যে জিপটা পাঠিয়েছিলি সেটা নিয়ে হরগোবিন্দকে কাল সকালে তো চলে যেতে বলেছি। বিনয়কে নিয়ে তাহলে আমি ফিরবো কি করে? আরে, এটা একটা কোনো সমস্যা হলো? রিহ্যাবিলিটেশনের কি আর কোনো গাড়ি নেই? সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। বিনয় চুপচাপ দুজনের কথাবার্তা শুনতে শুনতে অস্বস্তি বোধ করছিল। একটু ইতস্তত করে বলল, আমার কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আমি আসলে ভাবছিলাম আমি আর কাকার সঙ্গে ফিরে যাব না। বেশ কদিন হলো কাগজের জন্য রিপোর্ট পাঠাতে পারিনি। জেফরি পয়েন্টে গিয়ে লিখে পাঠাতে অনেকটাই সময় লাগবে। এখানে বসেই ওগুলো লিখে ফেলতে চাই। আপনি সঙ্গে সঙ্গেই কলকাতায় পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তাই হবে। তাহলে আপনি থেকে যান, লেখাটেকা হয়ে গেলে জেফরি পয়েন্টে যাবেন, সে ব্যবস্থাও করে দেবো। বলতে বলতেই হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় বেশ বিব্রত হয়ে পড়লেন বিশ্বজিৎ। ওই দেখুন, কলকাতা থেকে আপনার কয়েকটা চিঠিও এসেছে, একটা প্যাকেটে ভরে রেখেছি কদিন আগে। জেফরি পয়েন্টে যে পাঠাবো, নানা কাজের চাপে একদমই খেয়াল ছিল না। আই এম এক্সট্রিমলি সরি। দাঁড়ান, প্যাকেটটা নিয়ে আসছি। ব্যস্তভাবে নিজের বেডরুম থেকে একটা বড় সাইজের মোটা প্যাকেট এনে বিনয়কে দিলেন। কথায় কথায় অনেকটা রাত হয়ে গিয়েছিল। শেখরনাথ বললেন, আর নয়, এবার শুয়ে পড়া যাক। নিজের ঘরে চলে এলো বিনয়। ডান পাশের জোড়া জানালাটা খোলা রয়েছে, সেখান থেকে অনেক দূর অবধি চোখ পড়ে। এটা বোধহয় পূর্ণিমা পক্ষ। আকাশে পূর্ণ চাঁদের মায়া। লক্ষ কোটি মাইল দূর থেকে চাঁদটা যেন গলানো রূপুর কলস উপুর করে ঢেলে দিয়েছে। চাঁদ ছাড়া কত যে নক্ষত্র। জানালার বাইরে খানিকটা দূর থেকে সমুদ্র। চাঁদের আলোয় সেটাকে স্বপ্নের এক জলধারা মনে হয়। বাঁ দিকে যতদূর চোখ যায় শুধু পাহাড় মাউন্ট হ্যারিয়েট, সেটার মাথায় সাদা ক্রসটা স্পষ্ট দেখা যাচ্ছে। সমুদ্র বিপুল গর্জনে পাড়ে এসে অবিরল আছড়ে পড়ছে। বিনয়ের কোনো দিকেই নজর ছিল না। সাদা রঙের বড় প্যাকেটটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তারপর ব্যগ্রভাবে সেটার মুখ খুলতেই 4টে মাঝারি এবং ছোট মুখ আঁটা খাম বেরিয়ে পড়ল। প্রতিটির ওপরেই তার নাম লেখা। একটা খাম হাতে তুলে নিল বিনয়। হাতের লেখাটি অত্যন্ত পরিচিত, নতুন ভারত পত্রিকার চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ীর। প্রিয় বিনয়, তোমার প্রতিবেদনগুলো নিয়মিত পাওয়া যায় না, মাঝে মাঝে বেশ দেরি করে পাঠাও। তুমি অবশ্য জানিয়েছ পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 40 মাইল দূরে জেফরি পয়েন্টে উদ্বাস্তুদের নতুন সেটেলমেন্টেই বর্তমানে আছো। সেই অঞ্চল জঙ্গল ঘেরা, দুর্গম এলাকা। পোস্ট অফিসও নেই। বাইরের জগতের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা না থাকায় প্রতিবেদন পাঠানোর খুবই অসুবিধা। তোমাকে আগেও জানিয়েছি, আন্দামান সম্পর্কে পাঠকের বিপুল আগ্রহ। তোমার লেখা যত পড়ছে ততই তাদের প্রত্যাশা বাড়ছে। বিপ্লবী শেখরনাথের সেলুলার জেলে বছরের পর বছর কাটানোর বিবরণ পাঠক একরকম গোগ্রাসেই গিলেছে। আন্দামানের গভীর জঙ্গলে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে উদ্বাস্তুরা সেভাবে সেটেলমেন্ট গড়ে তুলছে, তার প্রভাব কলকাতা ত্রাণ শিবির এবং শিয়ালদা স্টেশনে যে পূর্ব পাকিস্তানের ছিন্নমূল মানুষেরা নরক যন্ত্রণা ভোগ করে চলেছে, তাদের ওপর প্রবলভাবে পড়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো যদি এদের ভবিষ্যতের কথা ভেবে বাধা না দেয়, তবে অনেকেই আন্দামানে চলে যেতে প্রস্তুত।
সঠিক প্রতিবেদন যে মানুষকে কতটা আশা যোগাতে পারে সেটা কলকাতায় বসে আমরা বুঝতে পারছি। তোমার প্রতিবেদনগুলো আমাদের নতুন পত্রিকা নতুন ভারতকে অনেক উচ্চতায় তুলে নিয়ে গেছে। সার্কুলেশনও বাড়ছে হু হু করে। এটা তোমার মতো একজন নতুন সাংবাদিকের পক্ষে বিরাট কৃতিত্ব। সম্পাদক জগদীশবাবু তোমার ওপর অত্যন্ত খুশি। পরের চিঠিতে তোমার সম্বন্ধে হয়তো একটা সুখবরও জানাতে পারবো। তিনি চাইছেন এবং আমিও চাইছি একসঙ্গে 10-12টা প্রতিবেদন পাঠিয়ে দাও, তাহলে প্রকাশ্যে গ্যাপ পড়বে না। কলকাতার অবস্থা যথাপূর্বং। সেই মিটিং, মিছিল, স্লোগান, রাইটার্স বিল্ডিং অভিযান। সরকার আইন পাশ করাতে চাইছে যাতে কলকাতা এবং চারপাশের যেসব ফাঁকা জলাজমিগুলোতে জবরদখল কলোনি বসানো হয়েছে সেগুলো থেকে উদ্বাস্তুদের উৎখাত করে দেওয়া হবে। জমি মালিকদের ক্রমাগত চাপে সরকারকে এই পদক্ষেপ নিতে হচ্ছে। আইনটি পাশ হয়ে গেলে হাজার হাজার ছিন্নমূল মানুষ ফের উদ্বাস্তু হয়ে যাবে। মানবিক দিক থেকে এদের কথা প্রশাসনের বিবেচনা করে দেখা উচিত, নইলে সারা কলকাতায় রক্তস্রোত বয়ে যাবে। যাই হোক, সেদিন সম্পাদকের কামরায় আমাদের একটা মিটিং ডাকা হয়েছিল। জগদীশবাবু জানালেন, আন্দামান সম্পর্কে এখন পাঠকের যে আগ্রহ তা তো চিরকাল থাকবে না। ল অফ ডিমিনিশিং রিটার্নের নিয়মে তা কমে যেতে বাধ্য। উনি ঠিকই বলেছেন। জগদীশবাবু আরও বলেছেন, আসাম এবং ত্রিপুরাতেও হাজার হাজার মানুষ পূর্ব পাকিস্তান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। তারাও কিন্তু পরম সুখে নেই। বিশেষ করে আসামের স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতারা একেবারেই চান না বাঙালি উদ্বাস্তুরা সেখানে স্থায়ীভাবে থাকুক। তুমি কলকাতায় থাকতে থাকতেই তো দেখেছ, আসাম থেকে দ্বিতীয়বার উদ্বাস্তু হয়ে পূর্ব পাকিস্তানের বাঙালিরা পশ্চিম বাংলায় চলে আসছে, কিন্তু আশার বিরাম নেই। জগদীশবাবু চাইছেন আর 15-20 দিন তুমি আন্দামানে থেকে কলকাতায় ফিরে আসবে। আসামের পরিস্থিতি নিয়ে এখানকার অন্য পত্রপত্রিকায় তেমন কিছু রিপোর্ট বেরোচ্ছে না। সম্পাদকের ইচ্ছা তুমি কলকাতায় এলেই তোমাকে আসামে পাঠানো হবে। সেখানে মাসখানেক কাটিয়ে উদ্বাস্তুরা কী ধরনের শোচনীয় অবস্থায় রয়েছে সে সম্বন্ধে যাবতীয় তথ্যভিত্তিক রিপোর্ট পাঠিয়ে চলে যাবে ত্রিপুরায়। ওই 2 রাজ্যেও প্রচুর বাঙালি পাঠক রয়েছে। বিশেষ করে উদ্বাস্তুদের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা লেখা হলে তাদের মধ্যে আমাদের কাগজের প্রচার অনেক বেড়ে যাবে। সাবধানে থেকো। তোমার চিঠি এবং কমপক্ষে বেশ কটা প্রতিবেদনের আশায় রইলাম। স্নেহনীয় চিরশুভার্থী প্রসাদদা। চিঠিটা পড়া হলে কিছুক্ষণ চুপচাপ বসে রইল বিনয়। তার প্রতিবেদনগুলো যে পাঠককে খুশি করেছে সেটা তো আগেও জানিয়েছিলেন প্রসাদ লাহিড়ী, কিন্তু সেগুলোর প্রতিক্রিয়া এমন ব্যাপকভাবে হয়েছে যাতে ত্রাণ শিবির এবং শিয়ালদা স্টেশনের উদ্বাস্তুরা পর্যন্ত এখন আন্দামানে আসতে চাইছে। তার লেখা যে কলকাতায় এতটা আলোড়ন সৃষ্টি করতে পারবে কে ভাবতে পেরেছিল। পরের চিঠিতে একটা সুসংবাদের ইঙ্গিতও দিয়েছেন প্রসাদ। শুধু তাই নয়, তার উপর সম্পাদকের এতটাই আস্থা যে তিনি তাকে আসাম এবং ত্রিপুরাতেও পাঠাতে চাইছেন। চিঠির এই অংশটা পড়ে বিনয় অভিভূত, কিন্তু অন্য একটা দিক তাকে ভীষণ বিচলিত করে তুলেছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে। জগদীশবাবু চান 15-20 দিনের মধ্যেই যেন কলকাতায় ফিরে আসে, কিন্তু এখনও তো সে মধ্য আন্দামানে গিয়ে ঝিনুকের সঙ্গে দেখাই করতে পারেনি। কবে দেখা করা সম্ভব তাই বা কে জানে। লাপুই অবশ্য ভরসা দিয়েছে সে তাদের মোটর বোটে মধ্য আন্দামানে নিয়ে গিয়ে ঝিনুকদের সেটেলমেন্টে পৌঁছে দেবে, কিন্তু রক্তাক্ত ক্ষতবিক্ষত নবদ্বীপকে নিয়ে শেখরনাথের সঙ্গে তাকে পোর্ট ব্লেয়ারে আসতে হয়েছে। প্রতিবেদন এবং কয়েকটা চিঠি লেখার জন্য এখানে তাকে কয়েকদিন থাকতেও হবে। তার ভেতর লাপোয়েরা জেফ্রি পয়েন্টে এসে তাকে না পেয়ে যদি চলে যায়, সমস্ত ব্যাপারটাই কেমন যেন অনিশ্চিত হয়ে পড়ল। জোড়া জানালার বাইরে ফিনিক ফোটা জ্যোৎস্নায় স্বপ্নবৎ সমুদ্র এবং চারিদিকের দ্বীপ পাহাড় ও অরণ্যের দিকে অন্যমনস্কের মতন তাকিয়ে থাকে বিনয়। তারপর হঠাৎ মনস্থির করে ফেলে, না, ঝিনুকের সঙ্গে দেখা না করে সে আন্দামান থেকে কিছুতেই কলকাতায় ফিরবে না। 1 মাস লাগুক, 2 মাস লাগুক, কিংবা তারও বেশি, নানা কৌশলে তাকে আন্দামানেই থেকে যেতে হবে। এতে চাকরির ক্ষতি হয়তো হবে, বলে হবে, কিন্তু যে মেয়েটা সেই কৈশোর থেকে তার সমস্ত অস্তিত্বকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে বেড়াবার পর তাকে যখন
বঙ্গোপসাগরের এই সৃষ্টি ছাড়া দ্বীপে একবার দেখা গেছে, কি করে তাকে ফেলে চলে যাবে বিনয়? এবার দ্বিতীয় চিঠিটি সে বের করল। এটা সুধার। স্নেহের ভাই বিনু, তোর আগের চিঠি পেয়েছি। গভীর দুঃখের সঙ্গে জানাই, আমাদের পরিবারে মহা শোকের ঘটনা ঘটে গেছে। তোর হিরণদার দাদু, আমার দাদা শ্বশুর দারিক দত্ত কিছুদিন ধরেই ভুগছিলেন। মাঝে মাঝে হাসপাতালেও ভর্তি করেছি। সুস্থ হওয়ার পর তোর হিরণদা আর আমি তাকে বাড়ি ফিরিয়েও এনেছি, কিন্তু এবার আর সেই সুযোগ পাওয়া গেল না রে। বাড়িতেই ঘুমের মধ্যে হৃদরোগে তিনি চিরকালের মতন আমাদের ছেড়ে চলে যান। আমাদের হাউস ফিজিশিয়ান ডাক্তার মজুমদারকে ডাকা হয়েছিল। তিনি এসে পরীক্ষা করে বলেন, হৃদযন্ত্রে আঘাতটা এতটাই গুরুতর যে কিছুই করার ছিল না। 5 মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ডাক্তার মজুমদার ডেথ সার্টিফিকেট লিখে দিয়ে চলে যান। আমরা এতটাই দিশেহারা হয়ে পড়েছিলাম যে তোকে টেলিগ্রাম করে যে জানাবো তা আমাদের মনেই আসেনি। প্রচণ্ড অন্যায় হয়ে গেছে। 2 দিন আগেই তার শ্রাদ্ধ শান্তি হয়েছে। তোকে তো ভীষণ ভালোবাসতেন। তুই আমাদের বাড়ি থেকে শান্তিনিবাস মেসে চলে যাবার পর খুব দুঃখ পেয়েছিলেন। ঝিনুকের কথাও প্রায়ই বলতেন, মেয়েটা যে কোথায় নিরুদ্দেশ হলো। বিনু, আমরা একটা বটগাছের তলায় ছিলাম। বিপদে সংকটে সব সময় আমাদের আগলে আগলে রাখতেন দাদা শ্বশুর। মাথার ওপর থেকে একটা বড় আশ্রয় চিরদিনের মতন চলে গেল। আমরা একেবারে অনাথ হয়ে গেলাম রে। তোকে আরও একটা দুঃসংবাদ দিই। মাস্টারমশাই মানে আশু দত্ত মারাত্মক আহত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তুই তো আন্দামানে যাওয়ার আগে দেখে গেছিস, জবরদখল কলোনিগুলো থেকে উদ্বাস্তুদের উৎখাত করার জন্য জমি মালিকদের পক্ষে সরকার একটা আইন পাশ করতে চলেছে। তাই নিয়ে উদ্বাস্তুদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ শুরু হয়েছিল, আর সেটাই এখন তীব্র আকার ধারণ করেছে। আশু দত্ত শুধু স্কুল নিয়েই পড়ে থাকেননি, মুকুন্দপুর আর তার চারপাশের কলোনিগুলোর আন্দোলনের নেতৃত্ব দিয়ে 3-4 আগে রাজভবন অভিযানে শত শত উদ্বাস্তুকে নিয়ে আসেন। এদিকে যাদবপুর, গড়িয়া, ঢাকুরিয়া, দক্ষিণ কলকাতার উদ্বাস্তুরাও মিছিল করে রাজভবনের দিকে যায়। উত্তর এবং দক্ষিণের এত মানুষ মিলিত হওয়ায় জনসমুদ্রের সৃষ্টি হয়, আর তাদের ঠেকাবার জন্যই পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ছোড়ে, এমনকি গুলিও চালায়। আশু দত্ত মিছিলের সামনের দিকে ছিলেন। পুলিশের লাঠির আঘাতে তার মাথা, বাঁ হাত আর পাঁজর ভেঙে যায়। প্রচুর রক্তপাত হয়েছে রে। যুগল তোর হিরণদার অফিসে এসে এই খবরটা দিয়ে গেছে। তোর হিরণদা মাস্টারমশাইকে দেখে এসেছে। অবস্থা বেশ সংকটজনক। বেঁচে হয়তো যাবেন, কিন্তু বেশ কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে। দাদা শ্বশুরের শ্রাদ্ধের দিন আত্মীয় স্বজন অনেকেই এসেছিল। আনন্দদা, দিদি ছাড়াও ও শ্বশুরবাড়ির সবাই। দিদি বলল, কাশি থেকে বাবা তোকে একটা চিঠি লিখেছেন। আনন্দদারা সেই চিঠি বিশ্বজিৎ রাহার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। বাবার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয় রে। চিঠিটা আনন্দদারা খোলেনি। তাদের আলাদা চিঠি লিখে জানিয়ে দিয়েছে অবিলম্বে তোর চিঠি যেন তোকে পাঠিয়ে দেওয়া হয়। এবার ঝুমার কথা বলি। ওরাও দাদা শ্বশুরের শ্রাদ্ধের দিন আমাদের বাড়িতে এসেছিল। আমাকে আড়ালে ডেকে নিয়ে বলেছে, তোকে নাকি 2-3টে চিঠি লিখেছে সে, তুই একটারও উত্তর দিসনি। বিনু, নিরুদ্দেশ ঝিনুককে আর কোনোদিন পাওয়া যাবে না বলেই আমার বিশ্বাস। খোঁজটোজ তো কম করলি না। ঝিনুকের মতো ঝুমাও তো সেই কোন কম বয়স থেকে তোকে ভালোবেসেছে। যতদিন ঝিনুক ছিল সে তো নিজেকে দূরে সরিয়েই রেখেছে। কষ্ট পেয়েছে, কিন্তু কোনোদিন তা প্রকাশ করেনি। ঝিনুক চলে যাওয়ার পর তোর জীবন যখন শূন্য হয়ে গেছে, তখন ঝুমা অনন্ত সহানুভূতিতে তোর পাশে দাঁড়িয়েছে। একসময় প্রচণ্ড আঘাতে মনে হয় বেঁচে থাকাটাই দুর্বিষহ, কিন্তু সময়ের হাতে এমন জাদুকাঠি আছে যার ছোঁয়ায় সব শূন্যতা ভরে যায়। ঝিনুক নিখোঁজ হওয়ার পর তোর জীবনের তো অনেকটা অংশই ফাঁকা হয়ে গিয়েছিল। আমরা সবই বুঝতে পারতাম। তোর মধ্যে একটা পাগল পাগল ভাব ছিল। ঝুমা তখন তোর জীবনের সেই ফাঁকা জায়গাটা ভরে দিয়েছিল। ঝিনুকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিন্তু তোকে দখল করতে চায়নি। অবাঞ্ছনীয় কোনো কাজও সে করেনি। তুই
আন্দামানে যাওয়ার আগে তো স্থির করেছিলি যে ঝুমাকে গ্রহণ করবি, তাহলে তাকে এত কষ্ট দেওয়ার কি কারণ? কেন মেয়েটাকে চিঠি লিখিস না, সবাইকে লিখিস, সেই শুধু বাদ। কি এমন ঘটেছে রে যে তাকে তুই এড়িয়ে যাচ্ছিস? মেয়েটা এবং তার পরিবার তোর জন্য অপেক্ষা করে আছে। ওর বাবা মা স্থির করেই ফেলেছেন যে তুই ফিরে এলেই দুজনের বিয়েটা চুকিয়ে ফেলবেন, অবশ্যই তোর মতামত নিয়ে। বিনু, ঝুমা কিন্তু লঘু ধরনের সামান্য মেয়ে নয়, তবে তার একটা বিরাট হৃদয় আছে। তার ভালোবাসা তুচ্ছ করার জিনিস নয়। সেটা করলে একদিন না একদিন তোকে অনুশোচনা করতেই হবে। শোন, ঝুমাকে অবশ্যই চিঠি লিখবি, সাবধানে থাকিস। নতুন ভারতে তোর লেখাগুলো পড়ে ভীষণ দুশ্চিন্তায় আছি। বুঝতে পারি পোর্ট ব্লেয়ার থেকে 40 মাইল দূরে ঘোর জঙ্গলে চরম বিপদের মধ্যে তোকে থাকতে হয়। যত তাড়াতাড়ি পারিস কাজ শেষ করে কলকাতায় ফিরে আয়। কতকাল যে তোকে দেখি না। ও, একটা বড় খবরই তো দিতে ভুলে গেছি, খুবই ভালো খবর। দিন 25 আগে হেমদাদুর একটা চিঠি পেয়েছি রে। তোর হিরণদাকে লিখেছেন। না, নিত্যদাস যে বর্ডারের এপারে ওপারে লোকজন দিয়ে প্রচুর টাকা নিয়ে চিঠিপত্র চালাচালি করে সেভাবে নয়, এসেছে ডাক মারফত। 2 বাংলায় কচ্ছপের গতিতে হলেও ডাক চলাচল শুরু হয়েছে। খুব সম্ভব সেটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে। রাজদিয়া থেকে চিঠি আসতে হেমদাদুর 25 দিন লাগলো। আশা করি এরপর তিনি চিঠিপত্র লিখলে 2-3 দিনের মধ্যেই পেয়ে যাব। দালাল টাউটদের দিন একদিক থেকে শেষ। হেমদাদু লিখেছেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই ভালো, প্রায় স্বাভাবিকই বলা যায়। কিছুদিন আগে যে অশান্তি আর ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল তা আর নেই। তারা নির্বিঘ্নেই আছেন। বিহারি মুসলমানরা এপার থেকে গিয়ে যে তুমুল উৎপাত শুরু করেছিল, রাজদিয়া অঞ্চলের অনেক বাঙালি মুসলমান তাদের রুখে দিয়ে শাসিয়েছে। এতকাল যারা পাশাপাশি রয়েছে পুরুষানুক্রমে, তাদের কোনো রকম ক্ষতি করা চলবে না। হেমদাদু জানতেন তুই আমাদের কাছে আসিস। তিনি তোকে আশীর্বাদ জানিয়েছেন, চিঠি দিতেও লিখেছেন। দিদি, আনন্দদা আর ওদের বাড়ির সবাইকার খবর জানতে চেয়েছেন। পরে প্রত্যেককে আলাদা আলাদা চিঠি লিখবেন। আমার চিঠি পাওয়া মাত্রই উত্তর দিবি। আমাদের স্নেহ নিস, ইতি চর্দি। চিঠিটা পড়া হলে কিছুক্ষণ নিঝুম বসে রইল বিনয়। এই তো সেদিন সে 1000 খানেক উদ্বাস্তুর সঙ্গে আন্দামানে এলো। এর মধ্যেই কত ঘটনা ঘটে গেল কলকাতায়। দুঃখ, বিষাদ, আনন্দ, নানা রকমের অনুভূতি তার ভেতর বেশ খানিকটা সময় আলোড়ন তুলে গেল। দারিক দত্তর মৃত্যুটা বিনয়ের কাছে খুবই কষ্টের। এটা ঠিক, তার যথেষ্ট বয়স হয়েছিল। সুধার আগের চিঠিগুলোতে জানা গেছে তিনি মাঝে মাঝেই ভুগেছিলেন, আবার ভালোও হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎই যে চলে যাবেন ভাবা যায়নি। ওদিকে আশু দত্ত আদ্যপান্ত একজন আদর্শবাদী শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আজীবন ছাত্র পড়িয়ে এসেছেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে উদ্বাস্তুদের সঙ্গে পুরো জলাজমিতে তাদের জবরদখল কলোনির অধিকার বজায় রাখতে আন্দোলনে নেমে পড়বেন কে ভাবতে পেরেছিল? পুলিশের লাঠির ঘায়ে তিনি যে রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তা জেনে বিনয় উৎকণ্ঠিত যত হয়েছে, তার চেয়ে অনেক বেশি শ্রদ্ধা বেড়েছে এই পরমাশ্চর্য মানুষটির ওপর। হেমদাদুরা যে ভালো আছেন, নিত্যদাসের দালালদের মারফত নয়, সরাসরি চিঠি লিখতে পারছেন, পশ্চিমবাংলা এবং পূর্ব পাকিস্তানে ডাক চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে, এটাও একটা বড় খবর। তবে সবচেয়ে বিরাট স্বস্তির ব্যাপার হলো রাজদিয়া এবং তার চারপাশের এলাকাগুলোতে হিন্দুদের ওপর হামলা বন্ধ হয়েছে। হেমদাদুর জন্য সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে কাটাতে হতো। সুধার এই চিঠি পেয়ে বিনয় অনেকটাই চাপমুক্ত। সুধার চিঠির সবচেয়ে অস্বস্তিকর প্রসঙ্গ হলো ঝুমা। ঝিনুকের সঙ্গে আন্দামানে দেখা হওয়ার পর ওই মেয়েটাকে নিয়ে বিনয় যেন আর ভাবতেই চায় না। সে বোঝে এটা ভয়ঙ্কর অন্যায়, বিশ্বাসভঙ্গের মতো মারাত্মক অপরাধ। সুধা ঠিকই লিখেছে, ঝুমার ভালোবাসা তুচ্ছ করার মতো বিষয় নয়। আন্দামান থেকে ফেরার পর 1 বছর হোক, 2 বছর হোক, কিংবা আরও কয়েক বছর বাদে এই মেয়েটাকে নিয়েই হয়তো নতুন এক জীবন শুরু করবে, তা একরকম তো স্থির হয়েই ছিল। কিন্তু কে জানতো যে এখানে এসে
নিরুদ্দেশ ঝিনুকের সঙ্গে ফের দেখা হয়ে যাবে। বিনয়ের সঙ্গে ঝুমার বিয়েটা না হলে সে হয়তো কষ্ট পাবে, ভীষণ ভেঙে পড়বে, কিন্তু সব কষ্ট, সব দাহ তো চিরস্থায়ী নয়। একদিন না একদিন সে নিশ্চয়ই নিজেকে সামলে নিতে পারবে। কিন্তু বিনয় ছাড়া তো ঝিনুকের পাশে দাঁড়াবার মতো না কেউ নেই। আরও কয়েকজন ছিলেন, হেমনাথ, স্নেহলতা, শিবানী, কিন্তু তারা তো সেই সুদূর পূর্ব পাকিস্তানে, অন্য এক দেশে এখন। সেখান থেকে ত্রস্ত, আতঙ্কগ্রস্ত ঝিনুক একদিন বিনয়ের সঙ্গে চলে এসেছিল। কোনো দিনই তাকে সেখানে পাঠানো যাবে না। মরে যাবে, তবে ঝিনুক সেখানে যাবে না। যেভাবেই হোক তাকে কলকাতায় নিয়ে গিয়ে ঝুমা এবং তার পরিবারের সবার কাছে জোর হাতে ক্ষমা চেয়ে নেবে। নিশ্চয়ই ওরা বুঝবেন সুধার চিঠির উত্তরে ঝুমার কোনো উল্লেখই আপাতত করবে না বিনয়। কলকাতায় ঝিনুককে নিয়ে গেলে আত্মীয় পরিজন তো বটেই, সুধাও চমকে যাবে। বারবার সে চিঠি লেখা সত্ত্বেও কেন ঝুমা সম্পর্কে একেবারে নীরব থেকেছে তাও বুঝতে পারবে। বিনয়ের গভীর বিশ্বাস সুধা এবং হিরণরা খুশিই হবে। সে যে তার কর্তব্য পালন থেকেও একচুল সরে আসেনি, সেজন্য তার প্রতি ওদের শ্রদ্ধাই হবে। ঝুমা যে একেবারে স্তব্ধ হয়ে যাবে বিনয় সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। তার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, হঠাৎ এত বড় একটা আঘাত সে কিভাবে সইবে ভাবতেও শুধু অস্বস্তি নয়, ভীষণ কষ্টই হয়। তীব্র অপরাধ বোধে নিজেকে হাজারবার ধিক্কার দিতে থাকে সে। ঝুমার মতন একটি নিষ্পাপ মেয়ের তার প্রতি বিশ্বাস, অগাধ আস্থাকে সে ভেঙে ধূলিসাৎ করে দিতে চলেছে। কলকাতায় গেলে তার গায়ে চেনা জানা সব মানুষই তার গায়ে হয়তো লম্পট, দুশ্চরিত্র, বিশ্বাসঘাতক এই তকমাগুলো দেগে দেবে। তখন কোন বিবরে মুখ লুকোবে বিনয় নিশ্চিত ঝুমার মা বাবা এবং ওদের পরিবার তাকে একেবারেই ক্ষমা করবেন না। তারা চরম অপমান করবেন। ঝুমার সঙ্গে বিয়েটা ভেঙে দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাদের সামাজিক সম্মান কি এতটুকু থাকবে? তারাই বা কী করে মুখ দেখাবেন? না, আর ভাবতে পারছে না বিনয়। কপালের দুপাশের শিরাগুলো সমানে দপদপ করছে। মনে হচ্ছে সমস্ত শিরা স্নায়ু ছিঁড়ে পড়বে। বাইরে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছিল কোন আদিকাল থেকে কে জানে। ক্লান্তিহীন রাতচড়া পাখিগুলো কখন থেমে গেছে টের পাওয়াও যায়নি। তবে পূর্ণিমার চাঁদ তার অনন্ত মহিমা নিয়ে কোটি কোটি বছর ধরে যেমন আলো ঢেলে যায়, আজও তেমনই ঢেলে যাচ্ছে। দূরমনস্কের মতন সুদূর আকাশের দিকে তাকিয়ে রইল বিনয়। ধীরে ধীরে ভিতরের অস্থিরতা, গ্লানি এবং অপরাধবোধের তীব্রতা কমে আসে। এবার ধীরে ধীরে জানালার বাইরে থেকে চোখ ফিরিয়ে অন্য চিঠি দুটো তুলে নিল বিনয়। একটা আনন্দর চিঠি, খুব ছোট, মাত্র কয়েক লাইনের। বিনয় কেমন আছে, আর কতদিন তাকে আন্দামানে থাকতে হবে, অনিয়ম যেন না করে, ইত্যাদি ইত্যাদি। তার সাথে অবনীমোহন যে একটা চিঠি পাঠিয়েছে তাও লিখেছে। 4 নম্বর চিঠি, অর্থাৎ শেষ যে খামটা তুলে নিল বিনয়, সেটার ওপর তার নাম এবং আন্দামানের ঠিকানা। সুধা এবং আনন্দ লিখেছে, এর মধ্যে একটা চিঠি অবনীমোহনেরও রয়েছে, কিন্তু খামের ওপর হস্তাক্ষরটি সম্পূর্ণ অচেনা মনে হয়। বাবার হাতের লেখার ছাঁদ তো এই ধরনের নয়। ভুল করে কি আনন্দ অন্যর চিঠি তাকে পাঠিয়ে দিল? একটু দুনামোনা করে শেষ পর্যন্ত খামের মুখ ছিঁড়ে চিঠি বের করল বিনয়। পড়তেও শুরু করল সে। বয়ানটা এই রকম: স্নেহের বিনু, আমি যে চলৎশক্তিহীন, অথর্ব হইয়া গুরুতর পীড়িত অবস্থায় বিছানায় পড়িয়া আছি, তোমাকে ইতিপূর্বে তাহা জানাইয়াছি। আগের পত্রগুলি স্বহস্তে লিখিয়াছিলাম, বর্তমানে সেই শক্তিও নাই। তাই আমার এক গুরু ভাইকে মুখে মুখে বলিয়াছি, তিনি অনুগ্রহ করিয়া লিখিয়া দিয়াছেন। তুমি কি আমার পূর্বের চিঠিগুলি পাও নাই? পাইয়া থাকিলে উত্তর দাও নাই কেন? না পাইয়া থাকিলে তোমাকে জানাই, শরীরের যে হাল, তাহাতে এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচিয়া থাকিব না। আমার অন্তিম কাল ঘনাইয়া আসিতেছে। তোমাকে আগেই লিখিয়াছিলাম, ঝিনুককে অস্বীকার করিয়া আমি চরম অন্যায় করিয়াছি। আমারই জন্য সে নিরুদ্দেশ হইয়া গিয়াছে। সম্পূর্ণ নিষ্পাপ একটি মেয়ের জীবন হয়তো আমার কারণেই ধ্বংস হইয়াছে।
তাহার নিকটে ক্ষমা প্রার্থনা করিতে না পারিলে মরিয়াও আমার শান্তি নাই। আত্মগ্লানিতে জর্জরিত হইয়া আছি। ঝিনুক ক্ষমা করিলে আমার জীবনব্যাপী অনুশোচনার কিঞ্চিত উপশম হইবে। কিছুদিন পূর্বে সুনীতিকে একটি চিঠি দিয়াছিলাম। তাহার উত্তরে সে লিখিয়াছে, তুমি সংবাদপত্রে চাকুরি লইয়াছ এবং আন্দামানে উদ্বাস্তু পুনর্বাসনের তথ্য সংগ্রহ করিয়া তোমাদের কাগজের রিপোর্ট পাঠাইবার দায়িত্ব লইয়া গিয়াছ। বর্তমানে কি তুমি আন্দামানে আছো নাকি কলিকাতায় ফিরিয়া আসিয়াছ? আরেকবার স্মরণ করাইয়া দিতেছি, ঝিনুককে সঙ্গে করিয়া কাশীতে আমাদের আশ্রমে চলিয়া আসিবে। তোমাকে জানাইয়াছিলাম, আশ্রমে আসিবার পর আমার নাম পাল্টাইয়া গিয়াছে। গৃহী জীবনের সমস্ত কিছুই ত্যাগ করিয়া এখানে থাকিতে হয়। আমিও তাই আসিয়াছিলাম, কিন্তু ঝিনুককে কোনো মতেই ভুলিতে পারিতেছি না। তোমার উত্তরের আশায় রহিলাম। সংসার জীবনের নামটাই এখানে লিখিলাম। ইতি অবনীমোহন বসু। চিঠিটা পড়ার পর খুবই বিচলিত হয়ে পড়ল বিনয়, খুবই উতলা। আগের চিঠিগুলো পেয়েও ঠিক এমনটাই হয়েছিল। অবনীমোহন যেভাবে সমস্ত অতীত, সন্তান সন্ততি, প্রায় 55 বছরের সংসার জীবন পিছনে ফেলে গুরুর আশ্রমে চলে গিয়েছিলেন, সেটা মেনে নিতে পারেনি বিনয়। বাবাকে এসকেপিস্ট অর্থাৎ পলাতক মনে হয়েছিল। মন শুদ্ধ থাকলে সৎ পথে জীবনকে চালিত করলে গুরুর প্রয়োজন কিসের? বিশেষ করে ঝিনুকের প্রতি তার আচরণে সে অত্যন্ত আঘাত পেয়েছে, মর্মাহত হয়েছে। বাবার প্রতি তার শ্রদ্ধা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু জীবনের শেষ পর্বে অনুতপ্ত, অপরাধবোধে বিপর্যস্ত মানুষটির জন্য সহানুভূতি হয় বিনয়ের। বাবার আগের চিঠির জবাব সে দেয়নি। ঝিনুকের সঙ্গে আন্দামানে তার দেখা হয়েছিল ঠিকই, কিন্তু মেয়েটা সম্পূর্ণ ভাবলেশহীন মুখে এমন ভান করেছে যে তাকে যেন চেনেই না, তাকে পুরোপুরি অগ্রাহ্য করেছে। এমনটা ভাবতে পারেনি সে। মধ্য আন্দামানে গিয়ে বাবার চিঠি দেখিয়ে বুঝিয়ে সুঝিয়ে তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবে, সেখান থেকে কাশী, এমনটাই বিনয় ভেবে রেখেছিল। কিন্তু এখনও পর্যন্ত মধ্য আন্দামানে যাওয়া সম্ভব হয়নি। কে জানত মাত্র 60 মাইল দূরের দ্বীপে পৌঁছনো এত কঠিন? মনে হয় ওই দ্বীপটা অন্য কোনো অচেনা গ্রহে। কিন্তু না, লাপওয়েদের পাওয়া গেছে। বাবার চিঠিগুলো নিয়ে সে ঝিনুককে দেখাবে। শেষ শয্যায় শায়িত বৃদ্ধ মানুষটি কাশীর এক আশ্রমে তার জন্য কতটা মানসিক যন্ত্রণা ভোগ করছেন, নিশ্চয়ই ঝিনুকের করুণা হবে। প্রথম চিঠিটি পাওয়ার পর নিজের সংকল্পকে দৃঢ় করে নিয়েছিল, এবারও তাই করল। মধ্য আন্দামানে তাকে যেতেই হবে। একদিন পর সকালে পরোটা তরকারি এবং চা খেয়ে জেফ্রি পয়েন্টে চলে গেলেন শেখরনাথ। বেলা একটু বাড়লে ভাত টাত খাইয়ে উলুপি আর তার ছেলেকে কালীপদর সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। উলুপিরা আর এখানে ফিরবে না। বিকেলের ভিজিটিং আওয়ার্স শেষ হলে কালীপদও তাদের রিফিউজি ট্রানজিট সেন্টারে রেখে আসবে। প্রায় সঙ্গে সঙ্গেই অন্য একটি গাড়িতে বিশ্বজিৎও বেরিয়ে পড়লেন। উলুপিদের ট্রানজিট সেন্টারে রাখার কারণও রয়েছে। লক্ষণের বিরুদ্ধে থানায় ডায়েরি করেছে সে। কেসটা উঠবে বিশ্বজিতের কোর্টে। উলুপিরা তার বাংলোয় থাকলে পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তাই শেখরনাথের সঙ্গে পরামর্শ করে ওদের ট্রানজিট সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বজিৎ। বাংলোয় 3 জন কাজের লোক ছাড়া অন্য কেউ নেই। বিশ্বজিৎরা বেরিয়ে গেলে বিনয় লেখার টেবিলে গিয়ে বসে পড়ল। কাল বেশ কটা চিঠি লিখেছে, আজ অন্তত 2টো প্রতিবেদন শেষ করতেই হবে। কাল এবং পরশু আরও যে কটা সম্ভব লিখে ফেলবে। বাইরে বেরুবার তাড়া নেই, তাই বিশ্বজিৎদের সঙ্গে স্নান খাওয়া চুকিয়ে ফেলেনি বিনয়। প্রথম প্রতিবেদনটা লেখা হলে ধীরে সুস্থেই খাওয়া দাওয়া করবে। দুপুরে সূর্য যখন সোজাসুজি মাথার উপর উঠে এসেছে, বঙ্গোপসাগরের উত্তাল ঢেউগুলোর মাথায় তীব্র রোদ ঝলকে যাচ্ছে, সেদিকে তাকালে মনে হয় চোখে আগুনের ঝাঁঝ এসে লাগছে। সেই সময় প্রথম লেখাটা শেষ হলো। কাগজ কলম টেবিলের দেরাজে রেখে স্নান টান করে খেয়ে শুয়ে পড়ল সে। কাল জেফ্রি পয়েন্ট থেকে আসার ক্লান্তি এখনও পুরোপুরি কাটেনি। দিবানিদ্রার অভ্যাস না থাকলেও আজ ঘুমিয়ে নিল বিনয়। ঘুম যখন ভাঙল, রোদের সেই তাপ আর নেই। দিনের নির্জীব আলোর রং এখন বাসি হলুদের মতো, ম্যাড়ম্যাড়ে, কেমন যেন বিষাদ মাখানো।
চা খেয়ে লেখার টেবিলে বসে কিছুক্ষণ জানালার বাইরে বেলা শেষের সমুদ্র, ছোট বড় দ্বীপ আর পাহাড় জঙ্গলের দিকে তাকিয়ে রইল বিনয়। তারপর দ্বিতীয় প্রতিবেদনটি লিখতে শুরু করল। সেটা শেষ হতে হতে সন্ধে পেরিয়ে গেল। গোপাল ঘরে আলো জ্বেলে দিয়ে গিয়েছিল। এবার দুটো প্রতিবেদনই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে 2-4টে সেন্টেন্স বদলে, কিছু শব্দ পাল্টে, নতুন শব্দ জুড়ে, ঠিকঠাক গুছিয়ে পিন দিয়ে গেঁথে দেরাজে রেখে দিল। আজ এখানেই ইতি। কাল সকাল থেকে ফের শুরু করা যাবে। এই সময় বিশ্বজিৎ ফিরে এলেন। তার গলার আওয়াজ শুনে ঘর থেকে ড্রয়িং রুমে বেরিয়ে এলো বিনয়। বিশ্বজিৎ হাসি মুখে বললেন, আপনি একটু বসুন বিনয়বাবু, আমি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আসি। জাস্ট 10 মিনিটস। ভুবন, আমাদের জন্য একটু চা করে নিয়ে এসো তো। বিনয় একটা সোফায় বসে পড়ল। বিশ্বজিৎও চলে এলেন কিছুক্ষণের মধ্যে। বেশ তরতাজা দেখাচ্ছে তাকে। স্পষ্ট বোঝা যায় শুধু হাত মুখে জল নয়, একেবারেই স্নান করেই এসেছেন। তা লেখা টেখা হলো? হ্যাঁ, 2টো বড় লেখা শেষ করেছি। বাহ, প্রোগ্রেস তো তাহলে বেশ ভালোই হচ্ছে। ভুবন একটা ট্রেতে 2 কাপ চা এবং সেই সঙ্গে ঘরে তৈরি নিমকি আর চমচম দিয়ে গেল। খেতে খেতে এলোমেলো কিছু কথা হলো। তারপর হঠাৎ যেন জরুরি কোনো বিষয় মনে পড়ে গেছে তেমন একটা ভাব করে বিশ্বজিৎ বললেন, লক্ষণ ভক্তকে আজই কোর্টে প্রডিউস করা হয়েছিল। ও তাই? হ্যাঁ, লোকটা অত্যন্ত ধুরন্ধর। এমন ক্যারেক্টার খুব কমই দেখা যায়। ও, কীরকম? লোকটা কোর্টে এলে ভয় কুঁকড়ে যায়, কিন্তু এই লোকটার ভয় ডর তেমন কিছু আছে বলে তো মনে হয় না। জিজ্ঞেস করতে জানালে তার উকিলের দরকারই নেই, নিজেকে সে নিজেই ডিফেন্ড করতে পারবে। একেবারে বিনয়ের অবতার। হি ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন, ভেরি কানিং। লক্ষণ ভক্ত ব্যক্তিটি যে সোজা সাপটা নয় সেটা আগেই বুঝতে পেরেছিল বিনয়। সে তাকিয়েই রইল। বিশ্বজিৎ বললেন, পরশু ফের তাকে কোর্টে তোলা হবে। কিভাবে সে নিজেকে বাঁচায় জানার ইচ্ছে হচ্ছে। তা আপনার হচ্ছে না? হ্যাঁ, আমারও হচ্ছে। আপনি পরশু আমার সঙ্গে কোর্টে চলুন। কাঠগড়া দাঁড়িয়ে সে কি বলে শুনবেন। হয়তো লেখার মতো মেটেরিয়ালও পেয়ে যাবেন। ঠিক আছে, আমি যাব। মাঝখানে একটা দিনে আরও 3টে প্রতিবেদন লিখে ফেলল বিনয়। তারপর আজ স্নান করে খেয়ে বিশ্বজিতের সঙ্গে সে আদালতে চলে গেল। দেশে থাকতে একবার হেমদাদুর সঙ্গে কম বয়সে মুন্সীগঞ্জে আদালতে গিয়েছিল বিনয়। কী কারণে দাদুকে যেতে হয়েছিল এখন আর মনে নেই। মুন্সীগঞ্জে কোর্টরুমের চেহারা যেরকম দেখেছিল, পোর্ট ব্লেয়ারেও তার ব্যতিক্রম নেই। একদিকে উঁচু প্ল্যাটফর্মের ওপর বিচারকের জন্য চেয়ার, সামনে টানা লম্বা টেবিল, নিচে পাবলিক প্রসিকিউটর এবং লয়ারদের বসার জন্য চেয়ার, দুধারে আসামি এবং সাক্ষীদের জন্য উঁচু চৌকো ডেক, তারই একপাশে পেশকারের বসার বন্দোবস্ত। এসবের পর বেশ কটা ফাঁকা চেয়ার এবং বেঞ্চি, সেখানে বাদী বা বিবাদী পক্ষের লোকেরা বসতে পারে। আগ্রহী দর্শকরা আদালতের সওয়াল জবাব শুনতে এলে ওখানে বসে। 10টার একটু আগেই বিনয়রা কোর্ট চত্বরে পৌঁছে গিয়েছিল। গাড়ি থেকে নেমে বিশ্বজিৎ বললেন, কোর্টরুমের ভিতরে গিয়ে লয়ারদের পিছনে যে ফাঁকা চেয়ারগুলো আছে ওখানে বসুন। এখনও তো সময় হয়নি। এজলাসের পিছন দিকে আমার অ্যান্টি চেম্বার আছে, আমি এখন সেখানেই যাব। ঠিক 10টায় কোর্টের প্রসিডিংস শুরু হবে। আপনাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। বিনয় সোজা আদালতে গিয়ে ঢুকল। বিশ্বজিৎ একটু ঘুরপথে কোর্টরুমের পিছন দিকে চলে গেলেন। আদালত একরকম ফাঁকাই ছিল। কয়েক মিনিটের ভিতর পেশকার, আরদালি, নিচের স্তরের কিছু কর্মী, পাবলিক প্রসিকিউটর, 2-4 জন লয়ার চলে এলেন। পিছনের অ্যান্টি চেম্বার থেকে কোর্টরুমে এসে বিশ্বজিৎ রাহা বিচারকের নির্দিষ্ট চেয়ারটিতে বসলেন। একটু পরেই পুলিশি পাহারায় লক্ষণ ভক্তকে আসামির ডকে এনে তোলা হলো। কোর্টের কাজ শুরু হয়ে গেল। পাবলিক প্রসিকিউটর বর্মী, তবে হিন্দি বাংলা মিশিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। যথেষ্ট বয়স হয়েছে, বহুকাল তিনি পোর্ট ব্লেয়ারে আছেন। বিশ্বজিৎ তাকে বললেন, মিস্টার পিপি, অভিযুক্ত লক্ষণ ভক্তকে জিজ্ঞেস করুন। পরশু সে বলেছিল নিজের মামলা নিজেই চালাবে। এখনও কি তার সেই একই সিদ্ধান্ত? সে যদি মত বদলে থাকে, আদালত থেকে তাকে একজন উকিল দেওয়া হবে।
হুজুর, আমার উকিলের দরকার হবে না নে, নিজেই নিজের কথা কতি চাই। বেশ, তোমার নামে যে গুরুতর অভিযোগ রয়েছে পরশুদিনই তা জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। তুমি নবদ্বীপ কুণ্ডুকে খুন করার জন্য বাঁশের খুঁটি দিয়ে এমন মার মেরেছো যে সে একেবারে বেহুঁশ হয়ে যায়। প্রচুর রক্তপাত হয়েছে। চিকিৎসার জন্য তাকে পোর্ট ব্লেয়ারে নিয়ে আসতে হয়েছে। অনেক কষ্টে তাকে বাঁচানো গেছে। কতদিনে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এখনও ঠিক নেই। কিন্তু তাছাড়াও তোমার বিরুদ্ধে আরও একটা অভিযোগ রয়েছে। সরকারের তরফ থেকে বাঁশের খুঁটি পুঁতে প্রতিটি উদ্বাস্তুর জমির সীমানা ঠিক করে দেওয়া হয়েছে। সেই খুঁটি তুলে তুমি নবদ্বীপের জমির অনেকটা দখল করার চেষ্টা করেছিলে, আর এ দুটোই মারাত্মক অপরাধ। এই সম্বন্ধে তোমার কিছু বলার আছে? মিছে কথা হুজুর, মিছে কথা। উপরে দেখিছি ভগবান বাবা, আর নিচে দেখিছি আপনারই। আপনি পিপি বাধা দিলেন। হুজুর যা জিজ্ঞেস করছেন তার জবাব দাও, বাজে কথা বলতে হবে না। লক্ষণ হাত নেড়েই যাচ্ছিল। কতি দেন বাবা, কতি দেন। হুজুরের সব কথার জবাব দেবানে অত হরবরালি কি হয়? ধৈর্য ধরতে হয়। উপরে দেখেছি ভগবান বাবা, নিচে দেখেছি আপনিরই। আপনি রাখলি রাখতে পারেন, মারলি মারতে পারেন। পিপি আবার বাধা দিলেন। কেন আজে বাজে বকে আদালতে সময় নষ্ট করছেন? পুরা কথাটি বলিনি তো, বুঝতে পারবেন বললে। বাজে বকতিছি না। উপরে দেখেছি ভগবান বাবা, নিচে দেখেছি আপনি রে। আপনি রাখলি রাখতে পারেন, মারলি মারতে পারেন, টাস করি বাড়ি মারি শেষ করে দিতে পারেন, গুলি করি হাগরের জলে ভাসায় দিতে পারেন। উপরে দেখেছি ভগবান বাবা। বিচারকের আসনে বসে থমথমে গম্ভীর মুখে বিশ্বজিৎ। জজ ম্যাজিস্ট্রেটরা দীর্ঘ অভ্যাসে নিজেদের সংযত রাখেন। লক্ষ্য করলাম বিশ্বজিতের কিঞ্চিত ধৈর্যচ্যুতি ঘটেছে। বললেন, ওসব থাক, তুমি আসল কথার উত্তর দাও। কিন্তু কার সাধ্য লক্ষণকে রুখতে পারে? গলার স্বর উঠিয়ে নামিয়ে বলেই চলেছে, হুজুর, বিহান বেলাতেই জমি নিয়ে আসি, দেখলাম সীমানার খুঁটিগুলা নামিন ঠিক করে বসায় দিতে পারেন। আমি করলাম কি, ঠিক করি ফুটি দিলাম। তার নবদ্বীপ ভাই তার বউ আর ছেলেরা নিয়ে নিজেরই জমিনে আসি খুঁটিগুলান দেখি খেপি গেল। কলো, হালার পুত হালা, আমার জমিনে খুঁটি হান্দাইয়া দিছেস কেন? আমি তারে কলাম, হালার পুত হালা কতি নাই ভাই। তা হ্যাঁ আমারে কলো, হালা পঙ্গির পুত। আমি তারে কলাম, অত সেতি জাতি নাই, বয়স তো কম হলো না। হ্যাঁ আমারে কত অশৈল্য কথা কলো, এসব হুজুরের সামনে মুখই আনতে পারবো না। বিশ্বজিৎ রাহা হাল ছেড়ে দিয়েছিলেন। তিনি আর বাধা দিলেন না। ওদিকে লক্ষণ এক নাগাড়ে একই সুরে বলে যাচ্ছে, নবদ্বীপ কলো, তুই বেবুসার সওয়াল, আমি তোর এইটা করি এইটা করি, কত যে অশৈল্য কথা। গালি দিতে দিতি হে আমারে মাইরলো সোপর। গেলাম পড়ি, উইটা পড়লাম, আবার মাইরলো সোপর। সোপার খাতি খাতি মনে রাগ হইল। জমিনে একখান সরু কোয়েন্সি পইরা ছিল, সেইটি তুলে নবদ্বীপের কপালে আস্তে করে ঠেকাইছি। উপরে দেখছি ভগবান, আর নিচি দেখছি আপনি রে। সবই খুইলা কইলাম। এবার আপনি আমারই মারলে মারতে পারেন, কাটলে কাটতে পারেন, গুলি করি মারতে পারেন, ঠাস করি বাড়ি মারে হাগরের জলে ভাসাইয়া দিতে পারেন। গুরু জানে, ভগবান জানে হুজুর, আপনির সামনে সত্য কথাগুলন কলাম। এতক্ষণে লক্ষণ ভক্ত থামল। বিশ্বজিৎ রাহা তাকে 7 দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়ে আজকের মতন আদালতের কাজ স্থগিত করে দিলেন। অন্যদিন আদালত থেকে রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে নানা দায়িত্ব সামলে বাংলোয় ফিরতে ফিরতে তার রাত 7টা-8টা বেজে যায়। চিফ কমিশনারের সঙ্গে জরুরি মিটিং টিটিং থাকলে আরও রাত হয়। আজ আর রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের অফিসে গেলেন না বিশ্বজিৎ। বিনয়কে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে হাসপাতালে যেতে বললেন। নবদ্বীপের খবর নিয়ে খুব সম্ভব বাংলোয় ফিরবেন বোঝাই গেল। চড়াই উতরাই ভেঙে ঝকঝকে মডেলের হিন্দুস্থান এগিয়ে চলেছে। কিছুক্ষণ চুপচাপ ব্যাকসিটে পিঠ হেলিয়ে দিয়ে বসে আছেন বিশ্বজিৎ, পাশে বিনয়,
আর চোখে তাকে একবার দেখে নিল বিনয়। আন্দামানের দুর্দণ্ড প্রতাপ ম্যাজিস্ট্রেটকে বেশ একটু বিধ্বস্ত মনে হচ্ছে। আন্দাজ করা গেল তার কারণ জেফ্রি পয়েন্টের লক্ষণ ভক্ত। একটা আসামি যে একজন বিচারককে এমন কাহিল করে ফেলতে পারে, চর্মচক্ষে না দেখলে বিশ্বাস হয় না। একসময় সোজা হয়ে বসলেন বিশ্বজিৎ। লোকটা কত বড় শয়তান দেখলেন? নবদ্বীপ প্রায় মরতে বসেছিল, আর সে কিনা বলে একটা সরু কঞ্চি নিয়ে তার মাথায় ঠেকিয়েছে। তার উপর আমাকে পর্যন্ত এই কেসের সঙ্গে জড়িয়ে ফেলেছে। এত বড় বদমাশ! আদালতে বসে থাকতে থাকতে যে ক্রোধ, বিরক্তি, বিরূপতা সব মিলিয়ে তীব্র উত্তাপ তার মধ্যে জমা হয়েছিল, এতক্ষণে সেটা সশব্দে বেরিয়ে এলো। পোর্ট ব্লেয়ারে আর থাকতে চাইছিল না বিনয়। জেফ্রি পয়েন্ট নামে পাহাড়, জঙ্গল, সমুদ্রে ঘেরা ছিন্নমূল মানুষদের সেই উপনিবেশটা তার সমস্ত অস্তিত্ব ধরে যেন টানছিল। বেশ কয়েকদিন হলো নতুন সেটেলমেন্ট থেকে সে এত দূরে এসে গেছে। এর মধ্যেই লাপোয়েরা হয়তো জেফ্রি পয়েন্টে চলে এসেছে। তাকে না পেয়ে আবার সমুদ্র থেকে শঙ্খ, কড়ি, টার্বো, ট্রোকাস তোলার জন্য দূরে কোথাও চলে গেছে কিনা কে জানে। তারা যদি সত্যি চলে গিয়ে থাকে, মধ্য আন্দামানে যাওয়ার সম্ভাবনাটা অন্তত এইবারের মতো বিলীন হয়ে যাবে। কবে মিডল আন্দামানে পৌঁছে ঝিনুকের সঙ্গে দেখা করতে পারবে কে জানে। কিভাবে সেই সুযোগ আসবে তাও জানা নেই। লাপোয়েদের জন্য ভীষণ ব্যগ্র হয়ে উঠেছিল বিনয়। ওদের সঙ্গে তো কথা হয়েই আছে। জেফ্রি পয়েন্টে তাকে না পেলে ওরা কি চলে যাবে? নিশ্চয়ই তার জন্য 2-4 দিন অপেক্ষা করবে। আদালত থেকে ফেরার 2 দিন পর খামে খামে সুধাদের কাছে লেখা চিঠিগুলো আর একটা বড় প্যাকেটে নতুন ভারতের জন্য লেখা 5টা প্রতিবেদন ভরে বিশ্বজিৎকে দিয়ে বিনয় বলল, বিশ্বজিৎবাবু, এগুলো কাইন্ডলি কলকাতায় পাঠিয়ে দেবেন, আর আমাকে জেফ্রি পয়েন্টে ফিরে যাওয়ার একটু ব্যবস্থা করে দিন। ওই সেটেলমেন্ট আর খানিকটা দূরের পেনাল কলোনি আর উদ্বাস্তুদের আরও কটা সেটেলমেন্ট সম্পর্কে বেশ কিছু লেখা তৈরি করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে। আপনি শুধু নিউজ পেপারের রোভিং রিপোর্টার নন, এখানকার রিফিউজি সেটেলমেন্টেরও একজন হয়ে উঠেছেন। আপনি আমাদের নানাভাবে সাহায্য করেছেন। আপনি জেফ্রি পয়েন্টে গেলে কাকা খুশি তো হবেনই, সেটেলমেন্টের অনেকের উপকার হবে। তা কবে যেতে চাইছেন? আজ কি অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব? ওরা ড্রয়িং রুমে বসে সকালবেলার চা খাচ্ছিল। ঘড়ি দেখে বিশ্বজিৎ বললেন, এখন তো 8:17, আজ আর হবে না, কাল ভোরে যান। ঠিক আছে, আর আমার কিছু বলার ছিল। হ্যাঁ, বেশ তো, বলুন। কিছুদিন আগেই আপনাকে জানিয়েছিলাম যে ওই শেল কালেক্টরদের নিয়ে আমি একটা লেখা লিখতে চাই, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। শেল কালেক্টরদের লাইফটাও কিন্তু খুব ইন্টারেস্টিং আর ভীষণ বিপজ্জনক। লাপোয়েদের এই সময় জেফ্রি পয়েন্টে আসার কথা। আমি কিন্তু ওদের বোটে কয়েকটা দিন ঘুরে ঘুরে কি করে শেল তোলে এইসব দেখতে চাই। নিজের চোখে না দেখলে শুধু শুনে শুনে তো লেখা যায় না। নিশ্চয়ই নিশ্চয়ই ওদের সঙ্গে ঘুরে ঘুরে দেখবেন। আপনার কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে। পরদিন পড়ন্ত বেলায় জেফ্রি পয়েন্টে পৌঁছে গেল বিনয়। শেখরনাথ তাদের ঘরেই ছিলেন। বিনয়কে দেখে খুবই খুশি। বললেন, যাক, তুমি তাহলে এসে গেছো, খুব ভালো। তা তোমার লেখালেখির কাজ শেষ করে এসেছে তো? শেষ কি আর হয়? আমাদের মতন রিপোর্টারদের লিখেই যেতে হয়। আপাতত 5টা লেখা তৈরি করে বিশ্বজিৎবাবুর কাছে দিয়ে এসেছি। উনি কলকাতায় আমার অফিসে পাঠিয়ে দেবেন। তা সেটেলমেন্টের নতুন কোনো খবর আছে? না, লক্ষণ নবদ্বীপের ওপর তাণ্ডব চালাবার পর সবই গতানুগতিক চলছে। ওদিকে জারোয়ারা আর হামলা ঠামলা চালায়নি, আপাতত শান্তি। তবে জোর করে তো কিছু বলা যায় না, কোন দিক থেকে আবার কখন কি ঝঞ্ঝাট শুরু হবে কে জানে। তা এই 3 হলো লাপোয়েরা এসে কিন্তু তোমার জন্য ওয়েট করছে। তুমি নাকি ওদের সঙ্গে কি সমুদ্র থেকে শেল তোলা দেখতে যাবে? বিনয় সারা শরীরে উত্তেজনা খেলে গেল। না, তাকে ফেলে লাপোয়ে চলে যায়নি। তার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল। বলল, হ্যাঁ, আপনাকে তো বোধহয় বলেছিলাম ওদের নিয়ে আমি লিখব। হ্যাঁ, বলেছিলে। কিছুক্ষণ পর হাঁকাহাঁকি করে লাপোয়েকে ডাকিয়ে আনলেন শেখরনাথ। এই যে তোমার পত্রকারজি চলে এসেছেন তো? লাপোয়ে বিনয়কে জিজ্ঞেস করলেও, কবে আমাদের সঙ্গে যেতে পারবেন?
আপনারা যেদিন বলবেন। আমরা কিন্তু কালই বেরিয়ে পড়তে চাই। 3 রোজ আপনার জন্য ইন্তজার করেছি। আর এখানে থাকা যাবে না, কাজ বন্ধ হয়ে আছে যে। হ্যাঁ হ্যাঁ বিনয়, তুমি কালই বেরিয়ে পড়ো। কটা দিন ওদের সঙ্গে ঘুরে এসে এক্সপিরিয়েন্সটা লিখে ফেলো। তোমাদের কাগজের রিডাররা নতুন অজানা একটা ওয়ার্ল্ডের সন্ধান পাবে। পরদিন সকালে অবনীমোহনের 2টো চিঠি আর 2-1টা জামাকাপড়, টুকিটাকি দরকারি কিছু জিনিস ব্যাগে পুরে লাপওয়েদের মোটর বোটে উঠে পড়ল বিনয়। অবনীমোহনের চিঠি পড়লে ঝিনুকের সব ক্ষোভ, সব যাতনা, সব অভিমান কি দূর হয়ে যাবে? ঝিনুক কি তাকে ক্ষমা করতে পারবে? শিখরনাথ পুনর্বাসনের কর্মীরা এবং উদ্বাস্তুরা সবাই সমুদ্রের ধারে চলে এসেছিল। একসময় মোটর বোট শব্দ করে স্টার্ট দিল। উদ্বাস্তুরা সোনালি বালির সৈকতে দাঁড়িয়ে বলতে লাগলো, দুগ্গা দুগ্গা, ভালায় ভালায় ঘুই রাহেব। বিনয়ের চকিতে মনে পড়ল একদিন সন্ধে রাজদিয়ার পুকুরঘাট থেকে অসুস্থ, অপ্রকৃতিস্থ, ধর্ষিত ঝিনুককে বাঁচাতে রাজেক মাঝির নৌকোয় উঠে অকুলে ভেসে পড়েছিল। আর সেই ঝিনুকের জন্যই আজ জেফ্রি পয়েন্টের বেলাভূমি থেকে লাপওয়েদের মোটর বোটে আরও একবার অথই সমুদ্রে ভাসল। কেয়াপাতার নৌকো শতধারায় বয়ে যাওয়ার পরবর্তী অর্থাৎ 3য় খণ্ড উত্তাল সময়ের ইতিকথা এখানেই শেষ হলো। আশা করি উপন্যাসটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন উপন্যাস নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।